Good morning and good evening to all. বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যারা শুনছেন এখন হয়তো বিকেল বা সন্ধ্যা রাত আর আমাদের নর্থ আমেরিকায় সকাল। আর বিশেষ করে আমি খুবই খুশি আজকে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের শ্রদ্ধেয় অজা ডক্টর সোহিনী রায়কে পেয়ে। নমস্কার দিদি। নমস্কার। মণিপুরি সম্বোধন আমরা অজা সম্বোধনই করব। আর আজকে আমাদের যে প্ল্যাটফর্মে যারা রয়েছেন অডিয়েন্সে কি হিসেবে দর্শক হিসেবে দর্শক সারিতে বা আমাদের সুদূর বাংলাদেশ ইন্ডিয়া এবং নর্থ আমেরিকা সহ পৃথিবীর সর্বপ্রান্তে যেখানে থাকেন না কেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম মণিপুরি মিররের পক্ষ থেকে এবং কথা প্রান্তিক এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে। তো আজকে আমরা যথারীতি আমাদের ঘোষণা মতো আমাদের সাথে আছেন ডক্টর সোহিনী রায়। উনি কলকাতা থেকেই, পশ্চিমবঙ্গের। আমি ভিতরে আজকের এই কিতে যাওয়ার আগে দিদির সামান্য একটা আমি স্লাইড শো বা প্রেজেন্টেশন একটা করতে চাচ্ছি। তো খুব সংক্ষেপে উইথিন 2-3 মিনিট, তারপরে আবার আমরা দিদির কাছ থেকে জেনে নিব ওনার এই মণিপুরি নৃত্যের কিতে চলে আসা, তারপরে হলো আমাদের মণিপুরীদের যে মেয়েক বা স্ক্রিপ্ট মিতি মেয়েক ওইটা নিয়ে তার কাজ, তারপরে আমাদের মণিপুরি নৃত্যের পাশাপাশি মেয়েকের পাশাপাশি আমাদের লোক কি বলে আমাদের যে পুয়া বা হ্যাঁ আমাদের যে প্রাণ গ্রন্থ বা আদি গ্রন্থ নিয়ে কাজ করা, ওইগুলো নিয়েও সবকিছু ওনার কাছ থেকে জেনে নিচ্ছি। তো আমরা একটু করে কিতে চলে যাই। আমি একটা স্লাইড শোর মতো একটু সংক্ষিপ্ত হয়ে বলতেছি বাংলাতেই, যদিও এখানে ইংরেজিতে লেখা আছে। তো ডক্টর সোহিনী রয়ের জন্ম হচ্ছে 25 আগস্ট 1966 কলকাতা, ইন্ডিয়া। এখন হলো আমাদের কিতে ইউএস এর লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। তারপরে একদম ছোটবেলা থেকেই বিশেষ করে মণিপুরের নৃত্যগুরু কলকাতায় যখন অবস্থান করছেন যে গুরু বিপিন সিংহ, ওনার কাছেই প্রথম তালিম নেওয়া, ওইখানেই বেড়ে ওঠা, ওইখান থেকেই সংযুক্ত একদম ছোটবেলা থেকেই। তখন উনি নৃত্য তালিম নেওয়ার ওইটার পাশাপাশি পারফরমেন্সের পাশাপাশি রিসার্চেও অংশগ্রহণ করেছেন। বিভিন্ন গুরুর যে ওয়ার্কগুলো ওইটাতে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। তারপরে হলো এমনি একাডেমিক হিসাবে আমাদের এমনি এখানে ডিটেলস বলা আছে, মাস্টার্স করেছেন আমাদের কিতেই অ্যান্থ্রোপোলজি। তারপরে হলো ডান্স নিয়েও উনি লেখাপড়া কিছুটা রিসার্চ এখান থেকেই কলকাতা থেকে শুরু হয়েছে এজ এ পার্ট অফ দ্য স্টাডি মাস্টার্সের। এরপরে এখানে এসে আমি নর্থ আমেরিকায় এসেও আবার ডান্সকে নিয়ে মাস্টার্স থিসিস করেছেন মণিপুরি নৃত্যের উপরে। তারপরে পিএইচডি করেছেন আমাদের মিতি মেয়েকদের উপরে। এরপরে ডান্স ক্যারিয়ার নিয়ে এখানে সংক্ষিপ্তভাবে বলা আছে। একদম প্রথমেই আপনার ইন্ডিয়া বা ভারতের সর্বত্র দিল্লি, বোম্বে, মণিপুর তো আছেই, সর্ব জায়গাতে বিভিন্ন পারফরমেন্স জড়িত আছেন, সোলো এবং গ্রুপ ডান্স। তারপরে যখন আমরা নর্থ আমেরিকায় ওনাকে পেয়েছি, নর্থ আমেরিকাতেও এইখানে আমি একটু বলে রাখি আমার সাথেও পরিচয় এই ডান্স পারফরমেন্সের কিতেই। আমি তখন কানাডায় নতুন আসছি 2003-4-এ। আমার খুব সম্ভবত 4 বা 5-এই আমি দিদির সাথে অজা ডক্টর সোহিনী রায়ের সাথে পরিচয় হয়েছিল টরন্টোতে। আমাদের গুরু দর্শনা জাভেরি সিস্টারের একটা পারফরমেন্স বা একটা কি ছিল প্রোগ্রাম ছিল, ইভেন্ট ছিল। ওইখানে সশরীরে আমরা মন্ট্রিল থেকে কয়েকজন গেছিলাম, গুরু শান্তিবালা সহ আমরা 3-4 জন ওইখানেই এর সাথে অজা ডক্টর সোহিনী রায়ের সাথে পরিচয়। তারপরে হলো আমরা যারা নিউ ইয়র্কে আছেন, আমি তো মন্ট্রিলে, নিউ ইয়র্কে যাচ্ছেন ওনাদের সাথে ওনার সবসময় যোগাযোগ, ওইখানে সবকিছু পারফরমেন্স আছে, আমরা হয়তো আগামীতে আরো দেখবো। তো ওইটার পরে উনি শুধু বাংলাদেশ না, আমার মনে হয় আমাদের কিতে না বাংলাদেশে না আমেরিকা কিতে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় মানে নর্থ আমেরিকা থাকাকালীনও ইন্ডিয়াতে গিয়েও এবং নর্থ আমেরিকা বা আমাদের আমেরিকা কানাডা বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে ইন্ডিয়ার কিতে বিভিন্ন পারফরমেন্সে ওনার যে একটা ডান্স কে আছে মণিপুরি ডান্স ভিশনস একটা সংগঠন আছে বা একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন, ওইটার পক্ষ থেকেই ওনার বিভিন্ন ডান্স এবং কি পারফরমেন্স করা হয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটির পার্ট অফ দ্য ইউনিভার্সিটির একাডেমিক ক্যারিয়ার হিসেবেও ওইখানেও সে কি করা হয়েছে। তো তারপরে আমরা একটু যাব একাডেমিক অ্যাওয়ার্ড এন্ড অ্যাচিভমেন্টে। এখানেও আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অ্যাওয়ার্ড এবং কি থেকে ওনার যে স্বীকৃতি ওইটা আমরা পেয়েছি। পরে আমরা ডিটেলস যাবো, এখানে আমরা খুব বেশি সময় নেব না। আর পিএইচডি ডিসার্টেশন বা উনি যে বিষয়টা নিয়ে কাজ করেছেন সেটা হচ্ছে দ্য স্যাক্রেড অ্যালফাবেট অ্যান্ড দ্য ডিভাইন বডি, দ্য কেস অফ মিতি মায়েক ফ্রম নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া 2000 খ্রিস্টে।
তো ওইটা নিয়ে আমরা ডিটেইলস পরে হয়তো আলাপ করব। আজকে যদি সময় পাই আজকে আলাপ করব, না হলে আমরা পরবর্তী একটা সেশনে আলাপ করব। এরপরে আমরা ডান্স নিয়ে মাস্টার্স, যেটা ওনার যে কি ছিল থিসিসটা ছিল, সেটা হলো মেইতেই রিভাইভালিজম অ্যান্ড মণিপুরি ডান্স, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, 1995। এর আগে হলো অ্যানথ্রোপোলজির মাস্টার্স অফ সায়েন্সের কি হিসাবে থিসিসটা কিন্তু ছিল যে সোসাইটি অ্যান্ড ডান্স অ্যান্ড অ্যানথ্রোপোলজিক্যাল ওভারভিউ অফ দ্য মেইটেইস অফ মণিপুর। ওইটা হচ্ছে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স, ইউনিভার্সিটি অফ কলকাতা, 1992। এরপরে কিছু পাবলিকেশন ডক্টর সোহিনী রায়ের অলরেডি কিছু স্বনামধন্য বা আমরা যেটা বলি যে প্রতিষ্ঠিত বিভিন্ন জার্নালে এবং একাডেমিক কীতে প্রকাশিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো যে বাউন্ডারিজ ব্লার্ড, ফোকলোর, মাইথোলজি, হিস্টরি অ্যান্ড দ্য কোয়েস্ট ফর অ্যান alternative genealogy in Northeast India, Journal of the Royal Aesthetic Society, volume 25, number 2015, page 247 to 267. তো যাই হোক, এরপরে আরেকটা পাবলিকেশন, সেটা হচ্ছে রাইটিং দ্য বডি কসমোলজি, 1 second. এরপরে আরেকটা হলো রাইটিং দ্য বডি কসমোলজি, অর্থোগ্রাফি অ্যান্ড ফ্র্যাগমেন্ট অফ মডার্নিটি ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, রাইটিং দ্য বডি কসমোলজি, অর্থোগ্রাফি অ্যান্ড ফ্র্যাগমেন্ট অফ মডার্নিটি ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। এটা হলো অ্যানথ্রোপোলজিক্যাল কোয়ার্টারলি ভলিউম 82, নাম্বার 1, 2009। আর পরে হলো আরেকটা কি হলো মাইবা অ্যান্ড মাইবি, দ্য মেইতেই শামান ট্রেডিশন। এটা হচ্ছে December 15, 2004. এরপরে হল Lakshmi of the House, Omens Ritual and Domestic Ideology in Modern Bengal, University of Washington Press, February 2004. And এরপরে হচ্ছে Thangta, Laiharoba, Shumanglila and Nata Sankirtan, University Press, May 2003. থাংতা, এবিসি, ক্লিও পাবলিশিং, এটা হচ্ছে 2001। তো যাই হোক, এই হলো সামান্য দিদি সম্পর্কে বলা। এর মধ্যে আমরা কৃতি দিদির কাছে আমরা সরাসরি চলে যাব। এরপরে হয়তো আমরা ডিটেলস আমরা আলাপ করব আরো বিস্তারিতভাবে। তো দিদি, আবারও আপনাকে স্বাগতম। তো আমরা খুবই খুশি হয়েছি আপনাকে পেয়ে। প্রথম কথা, প্রমোদ, তোমাকে আমার গভীর কৃতজ্ঞতা, তোমাকে এবং মণিপুরি মিররকে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি প্রথমেই কিছু বলার আগে প্রথমে আমার স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার স্টুডিওতে আমার গুরু অবস্থান করেন, দেখতে পাচ্ছেন আমার গুরু দুদিন সিং। আমি জীবনে যা কিছু করেছি, হ্যাঁ, নাচই বলো, হ্যাঁ, লেখাপড়াই বলো, নাচের রিসার্চ বলো, গুরুজি আমার সবকিছুর মূলে রয়েছেন। হ্যাঁ, কাজে যাই বলি না কেন, আমি যেখানেই যাই গুরুজিকে আমি সবার আগে স্মরণ করি। তো তারপরে অল্প কিছু কথা, হ্যাঁ, তুমি আমাকে যে প্রশ্নগুলি পাঠিয়েছিলে, তাইতে আমি অল্প অল্প করে সেই প্রশ্নগুলি এক এক করে জবাব দিচ্ছি। প্রথমে নিজের কথা। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে এই প্রথম আমি বাংলাদেশের কোনো একটি প্ল্যাটফর্মে কিছু করার সুযোগ পাচ্ছি। কারণ বাংলাদেশের সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আমার পরিবার, হ্যাঁ, আমি আমার বাবার সাইডের পরিবার। আমার বাবার জন্ম ছিল সিলেটে, সুনামগঞ্জে। হ্যাঁ? তো আমার ঠাকুরদা সিলেটের কোর্টে প্র্যাকটিস করতেন, ক্রিমিনাল ল প্র্যাকটিস করতেন। তো সিলেটের সুনামগঞ্জে আমার মনে আছে, নিউ ইয়র্কে আমাদের মণিপুরীর বন্ধুদের কাছে আমি প্রথম যখন বলি যে ও জানো আমার বাড়ি সুনামগঞ্জে, হ্যাঁ, ওরা সবাই খুব হেসেছিল, বলছে দিদি সুনামগঞ্জ অনেক বড় জায়গা। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে সুনামগঞ্জ শুনেছি, সুনামগঞ্জ আমার কাছে একটা খুব মায়ার মতো। হ্যাঁ, তো দিদি অনেক বড় জায়গা, সুনামগঞ্জে কোথায়? হ্যাঁ, আমি তো কোনোদিন দেখিনি। যাই হোক, আমি অল্প অল্প বলছি। সুনামগঞ্জে পলাশের কাছে আমার পৈতৃক বাড়ি। তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছিলে, দিদি আপনি নাচ, এত রিসার্চ, অ্যানথ্রোপোলজি এতগুলি জিনিস আপনি কি করে একসাথে করেন?
হ্যাঁ? তো আমার বাড়িতে খুব গান বাজনার চর্চা ছিল। আমার ঠাকুরদা ল প্র্যাকটিস করতেন এবং বেহালা বাজাতেন। আমার বাবা সেতার বাজাতেন। আমার বাবা নিয়মিত অনুষ্ঠান করতেন। এরম আমি দেখেছি যে বাবা কাজ থেকে ফেরত, বাবা সায়েন্টিস্ট ছিলেন। কাজ থেকে ফেরত এসে সেতার নিয়ে বসে যেতেন। হুম? তবলার লোক আসতো, প্র্যাকটিস করতেন। তো এই, এই পরিবেশটার মধ্যেই আমি বড় হয়েছি। আমার মা পিয়ানো বাজাতেন। ফলে আমার কাছে আম মানে একটা অন্য কাজ মানে রিসার্চ, একাডেমিক কাজ এবং নাচ আমার দৃষ্টিতে দুটোই মধ্যে খুব গভীর যোগাযোগ রয়েছে। হ্যাঁ? হুম, হুম। তো আম মা এটা খুব মানে আশ্চর্য কিছু নয়। দুটো একসাথে করা যায়। হ্যাঁ? আর সবথেকে বড় কথা গুরুজিকে যেটা আমি করতে দেখেছি, যে গুরুজি যেমন মানে জানো উনি একজন প্রবাদ প্রতিম লোক। হ্যাঁ? হুম, 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 অবশ্যই। তো গুরুজিকে আমি যেভাবে নাচের মধ্যে যেভাবে পড়াশোনা করতে দেখেছি, সেটা আমার কাছে একটা খুব বড় অনুপ্রেরণা। হ্যাঁ? এবং গুরুজির চারপাশে, হ্যাঁ, গুরুজির প্রধান শিষ্যারা, হ্যাঁ, ঝাবেরি ভগিনীরা, হ্যাঁ, দর্শনাদি যাকে আমরা খুব কাছ থেকে দেখেছি কলকাতাতে। হ্যাঁ, কলাবতী গুরুজির স্ত্রী। আ শান্তিদি যাকে তোমরা চেনো, হুম, হুম, শান্তিবালা হুম, দেবী, হুম, হুম। কলাবতীদির বোন। হ্যাঁ? আ এদের সবাইকে আমি সেই গুরুজির তাল, বোল, পুঁথি মধ্যে কাজ একদিক থেকে একদিকে নাচের প্র্যাকটিস চলছে। গুরুজি সমানে নতুন কোরিওগ্রাফি করছেন ইত্যাদি, নতুন প্রোডাকশন নামছে। হ্যাঁ? এই সবকিছুর মধ্যে থাকতে যে তারপরে যখন আমি কলকাতা থেকে বেরিয়ে আসি, আমার নিজের একটা রাস্তা তৈরি করি। হ্যাঁ? তখন কিন্তু ওই যে মডেল বলি আমরা ইংরেজিতে, যে হুম, হুম, হুম। একসাথে পড়াশোনা এবং প্র্যাকটিক্যাল নাচ, গান, প্রোডাকশন, হ্যাঁ? দুটো একসাথেই করা, সেটার মানে অভ্যাসটা আমার থেকে গেছে। হ্যাঁ? এবং সেটার মূলে কিন্তু এরা সবাই। হ্যাঁ? এই কথাটা আমি মানে সবার আগে বলছি। কারণ তুমি এটা আমাকে বিশেষভাবে জিজ্ঞেস করেছিলে। রাইট। হ্যাঁ? আচ্ছা। তারপরে তোমার মানে প্রশ্নতে আসি যে আম গুরুজির সঙ্গে, হ্যাঁ, আমি মণিপুরে যাই ১৯৮৮ সালে। হুম, হুম। বহু বছর আগের কথা। হ্যাঁ? তার আগে খুব অল্প বয়সে আমি গুরুজির কাছে শিষ্যত্ব গ্রহণ করি ১৯৭৭ সালে আমার ১১ বছর বয়সে। গুরুজি নিজেই কিন্তু আমাকে বেছে নেন। বলেন, "তোমাকে ওজা-বরিবা করতে হবে।" আমার বাবা-মাকে বলেন, "তোমাকে ওজা-বরিবা করতে হবে।" হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তারপরে ওজা-বরিবার মানে কি সেটা আমি তখনো বুঝতে পারিনি। কিন্তু আজকে আমার খুব অবাক লাগে যে গুরুজি ওইভাবে আমাকে বেছে নিয়েছিলেন। হ্যাঁ? তার হুম, হুম। কিছুদিন বাদে আমার মনে আছে আমি যখন আমি ওখানে মোটামুটি থাকতাম। আমার সামার ভ্যাকেশন, হ্যাঁ, ইত্যাদির সময়ে, হ্যাঁ, কোন দিকে আমার মন ছিল না যে আমার সিনেমা দেখতে যাবো। তখনকার দিনে অত আমাদের টেলিভিশন অমুক-তমুক ছিলও না। হ্যাঁ? বন্ধু-বান্ধব আমার আমার নাচের ক্লাস, গুরুজির ওই কাজ, ওই গুরুজির পুঁথি, গুরুজির তাল, গান, বোল, হ্যাঁ, ওই জগৎটার মধ্যেই আমার মনটা থাকত। হ্যাঁ? তো যাই হোক, আমি তখন ক্লাস 8 এ পড়ি। হ্যাঁ? কলকাতার মডার্ন হাই স্কুলে ক্লাস 8 এ পড়ি। গুরুজি আমাকে ডেকে নেন। বলেন যে, "তুমি এই শোনো এই" গুরুজি খুব যে বড় করে সেরিমোনিয়ালি কিছু বলেছিলেন তা না। "শোনো এই বইগুলো বার করো তো। গিয়ে দেখো তো এর মধ্যে থেকে কি, কি মানে উনার রিসার্চ এর কাজে উনি তখন থেকেই আমাকে টেনে নেন। হ্যাঁ? তখন থেকে আমি নিয়মিত গুরুজিকে সাহায্য করতাম। হ্যাঁ? যখনই ছুটির সময় যা কিছুর সময় আমি আমার আর কোন রকম অ্যাক্টিভিটি আর কিছু ছিল না। হ্যাঁ? আমি আর নাচ করতাম, আর গুরুজিকে সাহায্য করতাম। হ্যাঁ? আমার তখনকার দিনে এত তো টাইপরাইটার, কম্পিউটার, বাংলা টাইপ, কম্পিউটার অমুক-তমুক এত তো কিছু ছিল না। হুম, আ হুম, হাতের লেখা, হ্যাঁ, আমার বাংলা হাতের লেখাটা মোটামুটি ভালো ছিল। তো গুরুজির বোল লেখা, হ্যাঁ, বোলের খাতা লেখা, হ্যাঁ, তারপরে গানের উনি একেকটি পদ উনি মাঝে, মাঝে রচনা করতেন, খুঁজতেন আইটেমের জন্যে। হ্যাঁ? সেগুলিতে সাহায্য করা গুরুজির বইয়ের, হ্যাঁ, এইখানে এইটা আছে দেখো এইটা ঠিক হয়, এটা কিরম হয়, হ্যাঁ, এটার পরে এইটা সাজালেন। সেই সমস্ত কাজে গুরুজিকে সাহায্য করে এসছি। সেই তখন থেকে। আমার ক্লাস 8 এ যখন পড়ি তখন থেকে। ফলে গবেষণার ভিত কিন্তু আমার সেই তখন থেকে তৈরি। আমার মানে সেই যে মানে আজকে করব, হ্যাঁ, আমি এইটা নিয়ে বড় একটা প্ল্যান করে রিসার্চ সেটা না। মানে আমি সেই ক্লাস ১৪ বছর বয়স থেকেই মোটামুটি নাচ নিয়ে গবেষণা, নাচ কিংবা নাচের পারিপার্শ্বিক দিক, অন্যান্য সাবজেক্ট ইত্যাদি নিয়ে কোন কিছু নিয়ে গবেষণার ভিত তখন থেকেই তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ? এবং এটার জন্য কিন্তু আমি
মানে গুরুজিকে ধন্যবাদ দেই। হ্যাঁ? কোনো একাডেমিক, ফরমাল একাডেমিক, হ্যাঁ? কোনো কিছুর আগে, ট্রেনিং এর আগে আমি গুরুজিকে ধন্যবাদ দিই। হ্যাঁ? আচ্ছা। তারপরে আমি যখন ক্লাস 12 এ পড়ি, ক্লাস 12 পরীক্ষা দিয়েছি। আ ডক্টর কপিলা বাদশায়নের নাম হয়তো তোমরা সবাই জানো। হ্যাঁ? হুম, উনি হুম। ভারতের একজন আ আরেকজন প্রবাদ প্রতিম আ নৃত্য বিষয়ের স্কলার। হ্যাঁ? উনার লেখা বহু বই আছে। তো ডক্টর কপিলা বাদশায়ন কলকাতায় আসেন আমাদের মণিপুরি নর্তনালয়ে। মানে দেখতে আসেন। গুরুজির সঙ্গে দেখে সেদিন গুরুজি আমাকে আমি তখন ক্লাস 12 পরীক্ষা দিয়েছি। কত ছোট তখন। আমাকে ডাকেন। হ্যাঁ? বলছেন, "তুমি আসবে এবং আরেকজন খুবই স্বনামধন্য এখন আ নৃত্য গবেষক আ ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায়। তার নামও হয়তো তোমরা সবাই জানো।" হ্যাঁ, আমার হ্যাঁ, মনে হ্যাঁ, আছে শুনেছি। আমাকে শ্রুতিদিকে আর আমাকে গুরুজি সেদিন আসতে বলেন। গুরুজির যে কি দৃষ্টি ছিল সেটা আজকে ভাবলে আমি অবাক হয়ে যাই। হ্যাঁ? তো ঠিক কিরম লোককে উনি ঠিক বুঝে নিয়েছিলেন যে শ্রুতিদি যদিও আমার সিনিয়র, হ্যাঁ? যে এরা ভবিষ্যতে কিছু করতে পারে। হ্যাঁ? এই বিষয়ে এই লাইনে। তো এই দুজনে আমরা দুজনে যাই, কপিলাজির সঙ্গে দেখা হয় এবং সেই দিনটাও আরেকটা আমার জীবনের একটা খুব মানে স্মরণীয় দিন। কারণ ওই কপিলাজির সঙ্গে ওই বয়সে দেখা হওয়াটা আমার জীবনের মোড়টা ঘুরে যায়। হ্যাঁ? উনি বসে আমাকে তখনকার দিনে নাচ নিয়ে পড়াশোনা করা, হ্যাঁ? 80s এ নাচের বিভাগ ছিল ইউনিভার্সিটিতে ঠিকই। হুম, কিন্তু হুম। যেভাবে গবেষণার সুযোগ আম আমাদের পাশ্চাত্য দেশে রয়েছে, যে ধরনের সুযোগ, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার পাশ্চাত্য দেশে রয়েছে, আমাদের দেশে তখনও এখন অনেক হচ্ছে, অনেক কিছুই হচ্ছে আমি দেখছি। আমাদের দেশে তখন অত কিছু ছিল না। বিশেষ করে কলকাতায় তখন অত কিছু ছিল না। হুম, হুম। তো তখন কপিলাজি আমাকে আ অ্যাডভাইস দেন যে, "দেখো তুমি যদি নাচ নিয়ে কাজ করতে চাও, তুমি আম হিস্ট্রি নিয়ে পড়তে পারো। তা না হলে তুমি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে পারো। তা নাহলে দেখো সংস্কৃত নিয়ে পড়তে পারো।" হ্যাঁ? তো এই ৩ টে সাবজেক্টের উনি কথা আমাকে বলেন যে, "নাচ নিয়ে যদি কিছু করতে চাও, এই ৩ টের একটা সাবজেক্ট তুমি বেছে নাও।" হ্যাঁ? তো আমি উনার কথা শুনেই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা বেছে নিই। হ্যাঁ? এবং আজকে আমার খুব অবাক লাগে সেটা ভাবতে। যে কিরকম অদ্ভুত একটা মানে চয়েস আমি করেছিলাম। যে সেটা নিয়ে যে আমি জীবনে কতদূর যাবো, কোথায় যাবো, কি হবে আমার না হবে, হ্যাঁ? সেটা তখন আমি ভাবতেও পারিনি। হ্যাঁ? তো যাই হোক আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি নিয়ে ব্যাচেলরস ডিগ্রি করি। তারপরে মাস্টার্স ডিগ্রি করি। তো মাস্টার্স ডিগ্রিতে আমাদের একটি ডিসার্টেশন পেপার বলে একটি পেপার করতে হতো। আমার নিজস্ব একটা আম রিসার্চ প্রজেক্ট ছোট মাস্টার্স ক্যান্ডিডেটদের করতে হতো। তখন আমি এরকম মণিপুরে সোসাইটি অ্যান্ড ডান্স নাচ এবং সমাজের কি সম্পর্ক, হ্যাঁ? এইটা নিয়ে একটি রিসার্চ পেপার আ করি। তো আ সেইটা করার জন্যে মণিপুরে তখন আমি প্রায় ২ মাস ফিল্ড ওয়ার্ক করতে যাই। তার আগে দেখো কলকাতাতে গুরুজির স্কুলে মণিপুর থেকে সমানে লোকে আসতেন। হ্যাঁ? মণিপুরের খুব বড় লোকেদের সঙ্গে আমার আম আম দেখা হয়েছে। হ্যাঁ? তো আ আম আ ওজা নীলকান্ত নাম শুনেছ নিশ্চয়ই। এলামাম নীলকান্তর নাম শুনেছ। মানে সর্বত মানে খুবই মানে বিখ্যাত লোক। হ্যাঁ? তারপরে আম ইমাবু খেত্রী তম্বির সঙ্গে দেখা হয়েছে মানে সত্যিই আজকে আমার আমার সত্যিই আমি ধন্য হুম, হয়েছি। হুম, হুম। তো উম আম মণিপুরী নর্তনালয়ে গুরুজির অন্য শিষ্যারা, হ্যাঁ? ওজা গুণেশ্বরী যিনি মণিপুরী নর্তনালয়ের ইম্ফলের হুম, হুম। হ্যাঁ? তিনি এসেছেন। তার সঙ্গে দেখা হয়েছে। মণিপুরের বহু ছাত্রীরা আসতেন, মৃদঙ্গের লোকেরা আসতেন। ফলে মণিপুরের কালচার সম্পর্কে আমার মোটামুটি ধারণা ছিল। এবং সবথেকে বড় কথা কলকাতার লোকেদের সঙ্গে লোকেরা মণিপুরের লোকেদের কি চোখে দেখেন, কিভাবে দেখেন, হ্যাঁ? সেই সম্পর্কে আমার একটা পরিষ্কার ধারণা হয়ে গিয়েছিল। এবং অনেক সময় অনেক পরিবেশ সৃষ্টি হয়েছে, হ্যাঁ? যেটা হয়তো খুব প্লেজেন্ট নয়।
হ্যাঁ? এটাও আমি বলছি। এই কথাগুলির মানে আ হুম, গুরুত্বটা এরপরে আমি বলব। আমার রিসার্চ এ যখন আসবো তখন আমি বলব। কিন্তু আমার এই রিসার্চ এর গোড়াপত্তন কিন্তু তখনকার থেকে। কলকাতার ওই দেশপ্রিয় পার্কের কাছে যারা কলকাতার লোক দেখছেন বা কলকাতায় যারা জানেন, কলকাতায় যারা জানেন, ওই দেশপ্রিয় পার্ক, লেক মার্কেট অঞ্চলের, হ্যাঁ? যেটা কলকাতার খুব এলিট এরিয়া। খুব শিক্ষিত, খুব মানে ভালো হুম, হুম, এরিয়া। হুম, 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 হুম। সেইখানকার লোকেদের আ মণিপুরি মানুষের সঙ্গে কিরকম রিঅ্যাকশন ছিল তাদের, তাদের সঙ্গে কিরকম ইন্টারেকশন, এগুলি আমার খুব ছোট থেকে আমার মনে একটা ভীষণভাবে দাগ কেটে যায়। নাচের বিয়ন্ড ডান্স, হ্যাঁ? নাচের থেকেও বেশি। মানুষের সঙ্গে মেশা, মানুষের সঙ্গে দেখা, মানুষের কিরকম সামাজিক ইন্টারেকশন কিরকম, সেটা আমি তখন থেকেই বুঝতে পারি। আমি খুব ছোট ছিলাম তখন, হুম, খুব হুম, 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 হুম। হ্যাঁ, তখন থেকেই সেটা আমার মনে একটা ভীষণ একটা দাগ কাটে। তারপরে এই ৮৮ সালে আমার বিএসসি পরীক্ষার পরে হুম, আমি হুম। আম গুরুজির সঙ্গে মণিপুরে যাই। অনেকেই যেতেন। আমরাও যেতাম। আমরা অনেকেই কলকাতার লোকে অনেকেই মণিপুরে নাচ যখন শিখছেন তারা গেছেন। গুরুজি বলতেনও যে, "যাও, হ্যাঁ, রাসলীলা দেখতে যাও। হ্যাঁ, করো, এটা দেখো। হ্যাঁ, কিরম হয়, কিরম মন্দিরে কিরম হয় দেখো।" আচ্ছা। সেই ৮৮ সালে যে আমি গুরুজির সঙ্গে মণিপুরে যাই সেটা আমার মনে আছে সেপ্টেম্বর মাস। আম তখন তখন বেশ ভালো বর্ষা মণিপুরে। হ্যাঁ? তখন আমি এক বর্ণ মেইতেই জানতাম না। হুম? এবং এটাও আমি বলছি যে আজকে যে আমি মেইতেইতে কথা বলছি, মেইতেই মাইক নিয়ে কাজ করছি, আমার মণিপুরি ভাষা শেখা উম কিন্তু ১ম গোড়াপত্তন গুরুজির কাছে। হ্যাঁ? এবং এটা খুব হুম, হুম। মজার। আমি ছোট অল্প একটুখানি বলছি। হ্যাঁ? যে গুরুজি তখন বাড়ি সারাচ্ছেন। আম বাড়িতে গুরুজি আর আমি। হ্যাঁ? গুরুজি লিখে দিতেন, "শোনো, আ বাজার থেকে মা বাড়ি সারানোর জিনিসপত্র আনতে হবে।" গুরুজি খাতায় লিখে দিতেন, "শোনো, রিক্সা ডাকবে, এই বলবে, এইভাবে, এইভাবে রিক্সার সঙ্গে দর করবে, বাজারে হ্যাঁ, যাবে।" বলেন মণিপুরিটাও বলেন। হ্যাঁ, হ্যাঁ, যদি হ্যাঁ। তো আহ, তো আ তো মা 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 বলবে রিকশো, হ্যাঁ, বাজার হ্যাঁ, যাচ্ছি, হ্যাঁ, হুম, হুম, তো ভাড়া দি, হ্যাঁ, লুপা হুম, কেন? হ্যাঁ, হুম, তো ৳৩ র বেশি দেবে না কিন্তু। হ্যাঁ, তখনকার হ্যাঁ, দিনে ১৯৮০ সালে, হ্যাঁ, ময়রাংপুর হ্যাঁ, হ্যাঁ, বাজার হ্যাঁ, থেকে টাঙ্গাইল বাজার যেতে ৳৩ লাগতো। আজকে ভাবলে খুব অবাক লাগে। হ্যাঁ, তো লুপা আহমের বেশি দেবে না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলে বাজারে যাবে। তো যাই হোক গিয়ে ওখানে গিয়ে দোকান বাজার থেকে বাড়ির বাড়ির লাইট, এই ইলেকট্রিক লাইন হুম, অমুক-তমুক হুম, সারানোর কাজ। আমার মণিপুরি ভাষা শেখার গোড়াপত্তন কিন্তু সেই গুরুজির কাছে। আচ্ছা, তারপরে আসি। আ তো কিন্তু সেই যে ছিলাম মণিপুরে প্রায় ১ মাস, পারিপার্শ্বিক দিক দেখি। দেখে আমি বুঝতে পারি যে আমরা স্টেজে যে নাচ করি, হ্যাঁ? আমরা স্টুডিওতে যে শিখি, নাচ করি, অনুষ্ঠান করি, তার যে গোড়ার কথা সেইটা কিন্তু আ স্টেজে স্টুডিওতে নয়। সেই মণিপুরী নাচের একেবারে গভীরে ঢুকতে হলে আমাকে মণিপুরের রিচুয়াল নাচের মধ্যে ঢুকতে হবে। হুম, হ্যাঁ? হুম, হুম, সেইগুলিকে ভালো করে জানতে হবে। তার হুম, ভেতরে গিয়ে আম সেইগুলি না বুঝলে, হ্যাঁ? স্টেজের নাচ আমি ঠিক গভীরে ঢুকতে পারব না। এমনি হ্যাঁ, কিছু অনুষ্ঠান হয়তো করতে পারব। হ্যাঁ? কিন্তু এমনি শিখতে পারব, কিছু অনুষ্ঠান করতে পারব। কিন্তু তার যে গভীরে ঢোকা, সেটা আমার দ্বারা হবে না। যদি আমি মণিপুরে গিয়ে সত্যি ভালোভাবে সময় না কাটাই, ভালোভাবে ম্যা এগুলি না দেখি। হুম? তো তখন আমি আমার মাস্টার্স থিসিস এর কাজ নিয়ে সোসাইটি অ্যান্ড ডান্স অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ তখনকার টার্মিনোলজিতে যেটা বলে, হ্যাঁ? সেইভাবে। সেই ফিল্ড ওয়ার্ক করার সময় আমি মণিপুরের ১ম মণিপুরের ৩ টি গ্রামে, ৩ টি অঞ্চলের ৩ টি গ্রামে গিয়ে আমি সময় কাটাই। সেখানে বিভিন্ন পরিবারের সঙ্গে আলোচনা করি, তাদের সেন্সাস নেই, হ্যাঁ? এবং তাদের আম আ তখন সেটা আ এপ্রিল মাস, ফেব্রুয়ারি সরি, ফেব্রুয়ারি মাস। হ্যাঁ? তখন হোলির সময়, হোলির ঠিক আগে আমি গেছি। হ্যাঁ? হোলি পালাতে আমি পার্টিসিপেট করি। কিভাবে গ্রামের মানুষ একত্র হন। হুম, হুম, হ্যাঁ? হ্যাঁ, এটা জাস্ট স্টেজে একটা মানে সবাই মিলে আসবে, রিহার্সাল করবে, স্টেজে উঠবে না। কিন্তু গ্রামের মানুষ একত্র হন। তাদের সুখ-দুঃখের কথা, তাদের গান, তারা সবাই যে তারা সবাই যে ট্রেন্ড লোক তা নয়।
নিজেরা স্বতঃস্ফূর্তভাবে তাইতে কিভাবে পার্টিসিপেট করেন, সেগুলি আমার দেখার সুযোগ হয়। হ্যাঁ? যে আমাদের নাচের গোড়ার কথাটা কি? যে মানুষ একত্র হবে। মানুষের জীবন সেলিব্রেশন হবে। হ্যাঁ? সেইটা আমি বোঝার আমার সুযোগ হয়। আমি সেটার জন্য ভীষণই কৃতজ্ঞ। হ্যাঁ? সেই সুযোগটা পাওয়ার জন্য আমার অ্যানথ্রোপোলজির মাস্টারমশাইদের কাছেই আমি আমি ভীষণই কৃতজ্ঞ। হ্যাঁ, তারপরে আমি রাসলীলা দেখতে যাই। হ্যাঁ, রাসের সময় আসে। হ্যাঁ, রাসলীলা দেখতে যাই। সে সারারাত ধরে মানুষ কাঁদছেন। হ্যাঁ, আমরা কলকাতায় রবীন্দ্র সদনে সেন্ট মেকে সিল্কের শাড়ি পরে গিয়ে হ্যাঁ, রাসলীলা দেখে কেউ ক্রিটিকের কাছে বড় কলমে হ্যাঁ, ক্রিটিসিজম নিয়ে আসি। সেখানে মানুষ রাসলীলা দেখতে কাঁদছে। হ্যাঁ, সারারাত ধরে বসে আছেন। সেগুলো আমাকে মানে সত্যি খুব গভীরভাবে অনুপ্রাণিত করে। তো তারপরে সেই সময় আমার সেই ফিল্ড ওয়ার্ক এর সময় গ্রামে সেন্সাস নেওয়ার সময় এবং একটা কথা বলে রাখি সেই সময় এটা ১৯৯১ সালের কথা। তখন আমি যে গ্রামগুলিতে গিয়েছিলাম এবং যে পরিবারগুলির সঙ্গে আমি থেকেছি কিংবা কাজ করছি তাদের সাথে কিন্তু আমার এখনো যোগাযোগ আছে। হ্যাঁ, এখন অবশ্য Facebook হয়ে গেছে, WhatsApp হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, জি, তখন জি। আমি চিঠি লিখতাম। কিন্তু তাদের কাছে কিন্তু আমি এখনো কৃতজ্ঞ। হ্যাঁ, আমাকে এই সুযোগগুলি দেওয়ার জন্য। তাদের জীবনে ডেকে নিয়ে আসার জন্য। আচ্ছা, সেই গ্রামের সেন্সাস নেওয়ার সময়, হ্যাঁ, আমি ১ম হ্যাঁ, আম মণিপুরের রিভাইভাল মুভমেন্ট যেটা, হ্যাঁ, সেইটার পরিচয় পাই। সত্যি কথা উম গুরুজির কাছে, হ্যাঁ, গুরুজির পরিবেশে কি গুরুজির স্কুলে কি কলাবতীদি, শান্তিদির কাছে, হ্যাঁ, আমি মণিপুরের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দিকটাই, হ্যাঁ, ধর্মের সাংস্কৃতিক দিকটাই বেশি জানতে পেরেছি। হ্যাঁ, আমরা শিখেছি, লাইহারবা শিখেছি, হ্যাঁ, বাইবি জাগোই শিখেছি, নাচও শিখেছি। কিন্তু গুরুজির কাজের মানে প্রধান দিকটাই ছিল গৌড়ীয় ধর্মের দায়িত্ব। তো এই ১ম আমি মানে রিভাইভাল মুভমেন্ট এর পরিচয় পাই। হ্যাঁ? তো সেটা দেখে আমার নিজের খুব একটা মানে ইন্টারেস্ট আসে। হ্যাঁ? তো সেইটা দেখে আমি এবং আমার তখন মনে আছে তখন আমি একটি পরিবারের সঙ্গে আমার ২য় যে গ্রামটাতে গেলাম সেখানে যে পরিবারটির সাথে আমি ছিলাম, হ্যাঁ, তারা হচ্ছেন মণিপুরের ১ম দিকের এই যে ইমার ছবিটি এখন দিচ্ছ না? ইমা ছিলেন ইমা ওনার স্বামী ছিলেন মণিপুরের ১ম ৪-৫ জন যারা সানামাই ধর্ম নেন, গৌড়ীয় ধর্ম বর্জন করে, হ্যাঁ? ১ম যখন স্বর্গত নাওরিয়া ফুলোর মুভমেন্ট যখন মণিপুরে আসে সেই তখনকার দিনের কথা, হ্যাঁ? ইমার স্বামী ছিলেন এই মানে একজন মানে ১ম পায়োনিয়ারদের একজন। হ্যাঁ? ইমার বাড়িতে দেখতে পাচ্ছ যে উনি আমাকে কিরম স্নেহ করতেন। হ্যাঁ? ইমার বাড়িতে আমি থাকতাম। হ্যাঁ, উনার ঘরে আমি থাকতাম আসলে। হ্যাঁ, তো উনার কাছে আমি মণিপুরি অনেকটাই আমি শিখি। অনেকটাই আমার ইমপ্রুভমেন্ট হয়। উনি মণিপুরি ছাড়া আর কোন ভাষা জানতেন না। তো উনার ছেলে ওজা সুরেন ছিলেন কাছাড় কলেজের লিবারেল কলেজের ভাইস প্রিন্সিপাল তখনকার দিনে। তো উনার সাথে আমি থাকতাম। এবং উনি উনার কাছে এবং ওই পরিবারের কাছে, ওই গ্রামে আমি রিভাইভাল মুভমেন্ট এর মানে ভেতরের দিক কিছু জানতে পারি। হ্যাঁ? ১ম আমার চোখ খুলে যায়। হ্যাঁ? আমার মনে আছে ওই গ্রামে তখন রাস হবে, রাসলীলা হবে। আমি তো উঠে পড়ে গেছি যে আমি যাবো, আমাকে যেতেই হবে। হ্যাঁ, আমি দেখব। হ্যাঁ? তো আমার মনে আছে আমি ইমাকে জিজ্ঞেস করলাম, "ইমা আপনি যাবেন আমার সঙ্গে?" হ্যাঁ, উনি খুব কঠিনভাবে বলেন যে, "না ওসব আমরা দেখি না।" আচ্ছা। হ্যাঁ, তো তাতে আমার আমি খুব নাড়া দেয় সেটা আমাকে এবং ওনার ছেলে, হ্যাঁ, খুবই শিক্ষিত লোক এবং একটা কলেজের ভাইস প্রিন্সিপাল। উনি বলছেন যে, "আপনারা রাষ্ট্রে" না, ওইসব জিনিস আমরা দেখব না, আমরা দেখি না। তো আম সেটা শুনে আমার সেটা খুব ইন্টারেস্ট লাগে। হ্যাঁ? যে কেন এরকম? হ্যাঁ? তো তখন আমি আস্তে, আস্তে ওদের প্রশ্ন করি যে কি হয়েছিল? কেন হয়েছিল? হ্যাঁ, উম আম ওজা শুনেন বলেন যে দেখো আমরা এরকম ১ম
এই ধর্ম নিই, গৌড় ধর্ম বর্জন করার মুভমেন্টে আমরা ১ম নিই। আমাদেরকে একঘরে করে দেওয়া হয়েছিল তখনকার সমাজে। হুম, হ্যাঁ? হুম, আ আমার মনে আছে উনি তখন আমাকে গল্প করেন যে, আমার মনে আছে যে আমি যখন খুব ছোট ছিলাম পাড়ার বাচ্চারা আমার সঙ্গে খেলত না। কারণ আমরা ছিলাম এক ঘরে। আমার বাবা এই মুভমেন্টে জয়েন করেন বলে। হ্যাঁ? তো সেই মুভমেন্টে আমার উনার বাড়িতে থেকে অতদিন থেকে প্রায় ১ মাস আমি উনার বাড়িতে ছিলাম। হ্যাঁ? থেকে ওনাদের বিশ্বাস, ওনাদের রিচুয়াল, হ্যাঁ? কিরকম জিনিস এটা দেখে আমার একটা ভীষণ ইন্টারেস্ট জাগে। যে এটা কিরকম? একদিকে আমরা মণিপুরি নাচ স্টেজে করছি, সমানে রাসের ছবি। মণিপুরি নাচ বলেই তো আমাদের পলেই পড়া রাসের ছবি। হুম, হুম, এদিকে মণিপুরেরই একটা অংশ, মণিপুর সমাজেরই একটা অংশ এই জিনিসটাকে বর্জন করছে। হ্যাঁ? তাহলে আমাদের কি ভবিষ্যৎ? আমাদের মণিপুরি নাচের কি ভবিষ্যৎ? হ্যাঁ? ভবিষ্যতে রাইট। আমরা মণিপুরি নাচ হিসেবে কি কি কাকে বলব? কোন জিনিসটাকে বলব? হ্যাঁ? এবং এটা কিন্তু আমি কোন দিক নিচ্ছি না। আমি কোন সাইড নিচ্ছি না। হুম, হ্যাঁ? হুম, নিরপেক্ষভাবে বলছি। আমার as an observer আমার জিনিসটাতে মানে একটা প্রশ্ন জাগে। যে তার এরপরে তাহলে আমাদের কি হবে? তখন হ্যাঁ, আমি তখনই ঠিক করে ফেলি যে এরপরে যদি আমি মণিপুরি নাচের মণিপুর নিয়ে রিসার্চ করার সুযোগ পাই, আমি এই রিভাইভাল মুভমেন্ট নিয়ে রিসার্চ করব। হ্যাঁ? এই জিনিসটা আমার মানে খুব মানে আকর্ষণীয় মনে হচ্ছে। হ্যাঁ? হুম, হুম। কারণ আ আমার মনে হচ্ছে এইটার হচ্ছে মণিপুরের ভবিষ্যৎ। না তখন একটু ফাঁকে ওজা একটু ফাঁকে একটু বলে নেই। আ হ্যাঁ, একজন আমাদের কমেন্ট সেকশনে বলেছেন কারণ মণিপুর থেকে অনেকে শুনছেন তো। তো আচ্ছা, আ তার একটা কমেন্ট আছে যে আমি একটু সবাইকে বলে নেই। উনি বলছেন যে মাঝেমধ্যে মণিপুরিতে আ ট্রান্সলেশন বা বুঝিয়ে দেওয়া। আমি যেটা বলতে চাই, so what I want to say is the next maybe the second or third session we are talking in English and Manipuri only. তখন হয়তো আমরা আরো ডিটেইলসে মণিপুরিতে বলার সুযোগ পাবো। বাট ফর টুডে ইস মেইনলি ফর দ্য বেঙ্গলি অডিয়েন্স। তো আমরা আজকে একটু মণিপুরি হয়তো ২-১ টা আমরা মিশাবো ফর দ্য আমাদের হয়তো আলাপের খাতিরে বা কনভারসেশন এর খাতিরে বা ফর দ্য কনভারসেশন। সো এইটাতেই আমরা হয়তো আলাপ করব। এরপরে আমরা আরেকদিন হয়তো আরেকটা সেশন করতে যাবো। সেখানে আমরা কি বলবো? বাংলাতে হয়তো আমরা ঐদিন করব না। আমরা শুধু মণিপুরি এবং ইংরেজিতেই আমরা হয়তো কথা বলব only for the Manipuri speakers and যারা ইংরেজি জানে ওইটার জন্য। সো যারা শুনছেন আবারও ধন্যবাদ। আমি আবারও বলছি আমাদের সাথে আছেন প্রখ্যাত মণিপুরি শাস্ত্রীয় মণিপুরি নৃত্য শিল্পী এবং গবেষক এবং আমরা যেটা না বললেই নয় যে মণিপুরি রিভাইভালিজম বা মিতি মেঘ নিয়ে যে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এই দিকটা খুব একটা উদ্ঘাটিত হয় না। আমরা বলছি অনুদ্ঘাটিত এখনো। দিদি বা আমরা অনেকেই আমি ইচি বলি বা সবাই মণিপুরিয়া এখানে যারা নর্থ আমেরিকা সবাই ইচি বলেন। উনি অনেক আগে থেকেই এখানে আছেন। তো আজকে খুবই কি বলবো? এই যে ভাগ্যবান আমাদের সবাই একদম মন খোলা। আমরা এমনি উনার সাথে কথা বলি, পারফরম্যান্স আমরা দেখি। তারপর হলো মাঝেমধ্যে আমরা এসে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে উনি আছেন বা অংশগ্রহণ করেন। কিন্তু এত কিছু আলাপ করার আমাদের সৌভাগ্য বা সুযোগ হয়নি। তো আজকে আমরা এই সুযোগটা নিয়েছি। তো হ্যাঁ, যেটা বলছিলেন যে আপনি আস্তে, আস্তে হ্যাঁ, আমরা মণিপুরী নৃত্যের শাস্ত্রীয় নৃত্য আমরা যেটা বলছি রাস বা আমরা যে হিন্দু বৈষ্ণবিজমের যে ইনফ্লুয়েন্স এর যে নাচগুলো ওইখান থেকে আপনি আস্তে, আস্তে আমাদের যে মূল বা যে সানামাহিজম বা আপনার যে লাইহারও বা হ্যাঁ। ওইটার দিকে আস্তে, আস্তে ঢুকছে। হ্যাঁ, বলেন। আচ্ছা, বে বে আমি ফেরত আসি। আমিও আম আম বলছি যে যারা শুনছেন হুম, হুম, মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ। হ্যাঁ? হুম, হুম, আম হুম, আ এর পরের বার মেবি নেক্সট টাইম we will speak a little bit হুম, মেতিলুন্দা হুম, খারখারাং বায়ায়। হ্যাঁ? আ তো নেক্সট টাইম এরপর কিন্তু আজকে মূলত আমাকে মানে বাংলাতেই বলার ডিরেকশন দেওয়া হয়েছে। কাজেই আজকে মূলত আমি বাংলাতেই বলছি। আম তো আমি ফেরত আসি যেটাতে বলছিলাম। হুম, তো হুম, তখন আমি ঠিক করে ফেলি যে এরপরে আমি উম আ রিভাইভালিজম নিয়ে কাজ করব। বিশেষ করে হুম, নাওরিয়া ফুলের সম্পর্কে আমার মানে খুব একটা ইন্টারেস্ট জাগে যে সত্যি, সত্যি উনার যে ভিশন ছিল, হ্যাঁ? সেটাকে আমি মানে জানতে চাই আরো। হ্যাঁ? জানতে চাইতাম খুব বেশি আরো। হ্যাঁ? কারণ আবার গোড়ার কথাটাই বলে আসি। আমার সেই ছোটবেলাতে আমাদের পাড়ায়
ওই দেশপ্রিয় পার্ক, লেক মার্কেট, তুমি কলকাতায় গেছো কিনা আমি জানি না। ওই এরিয়াতে যারা খুব শিক্ষিত মানুষের সাথে আমাদের মণিপুর থেকে আসা বন্ধু-বান্ধবদের কিরকম ইন্টারেকশন হতো, তাদের হুম, হুম, সেইটা কিন্তু আমার মনে খুব দাগ কেটেছিল। হ্যাঁ? ফলে ওজা স্বর্গত নাওরিয়া ফুলোর যে ভিশন, হ্যাঁ? হুম, কেন হুম, উনি চেয়েছিলেন, অ্যাম সেইটা আমি কিন্তু বুঝতে পারতাম কিছুটা। হ্যাঁ? তো আম আম আমার সেইখানে খুব ইন্টারেস্ট জাগে। তারপরে নানান কিছু হয়। আমি মার্কিন দেশে আসার সুযোগ পাই। হ্যাঁ? ১ম এ নিউ ইয়র্কে কিছুদিন। তারপরে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, UCLA তে আসার আমার সৌভাগ্য হয়। হ্যাঁ? সেখানের নৃত্য বিভাগে, হ্যাঁ? আমি ডান্সে এমএ করার সুযোগ পাই। হ্যাঁ? এবং ডান্সে এমএ করার সঙ্গে, সঙ্গে যে ডান্স এমএ এর যে থিসিস, হ্যাঁ? এমএ এর একটা থিসিস পেপার, এদেশে ডান্স এমএ-রও একটা থিসিস পেপার থাকে। সেই থিসিস পেপারে আমি পেপার দেই যে আমি মেতেই রিভাইভালিজম অ্যান্ড মণিপুরি ডান্স, এই রিভাইভাল মুভমেন্ট মণিপুরি নাচকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে, কিভাবে তার চেঞ্জ গুলি আসতে পারে, হ্যাঁ? তার মধ্যে কি যোগাযোগ, এইটা নিয়ে আমি কাজ করতে চাই। হুম? এবং একটা জিনিস প্রমোদ আমি মানে এটা আমি মানে বলছি আরকি। হুম, হুম, যে হুম, আমার এটাও খুব অদ্ভুত লাগে। আমার বয়স তখন কত ২৬-২৭ ওরকম, হ্যাঁ? এরা কিন্তু আমাকে বিশ্বাস করেছিলেন। UCL এর লোকেরা এক কথায় আমাকে গ্রান্ট দিয়ে বলেন, "যাও তুমি কাজ করো।" হ্যাঁ? এটা একটা মানে মেতে রিভাইভালিজম এর নাম শুনলে তখন অ্যা লোকে খুব আশ্চর্য হতেন। হ্যাঁ? কলকাতাতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, আমি যদি এইসব নিয়ে বেশি বলতাম যে, "না, এরা বাংলা বর্জন করছে, বাংলা লিপি বর্জন করছে" ইত্যাদি, ইত্যাদি। সেটা কেউ খুব ভালো চোখে দেখত না। আর একটা মেয়ে, হ্যাঁ, একটা হুম, ২৫-২৬ বছরের মেয়ে, হ্যাঁ, সে বলছে যে একা, একা মণিপুরে চলে যাবে, হ্যাঁ, গ্রামে, গ্রামে ঘুরে কাজ করবে, অমুক-তমুক। হ্যাঁ, সেটা শুনে সবাই আঁতকে উঠতেন। হ্যাঁ? বুঝতে পারি, হ্যাঁ। তো ফলে কি মানে মার্কিন দেশে আমি আসি যে, সেটার পেছনে অনেক কারণ ছিল। যে এখানকার লোকে, এখানকার মানুষ, এখানকার আমার যে টিচাররা ছিলেন, হ্যাঁ, আমার প্রফেসররা ছিলেন এখানে, যে আমাদের সুপারভাইজার কি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টে তারা সবাই ভীষণ খোলা মনের মানুষ ছিলেন এবং এক কথায় আমাকে বিশ্বাস করেছিলেন। যে না এই মেয়ে এই কাজ পারবে। এবং তার সাথে, সাথে আমি বলি যে আমার ডকুমেন্টেশন করার ইচ্ছা। তখন দেখো এত যে সেলফোনের ভিডিও তোলা অমুক-তমুক তো তখনকার দিনে এত সব ছিল না। 90s এ এসব কিছুই ছিল না। হ্যাঁ? আম না। আমাদের আম আ আমাকে একটা ভিডিও ক্যামেরা কেনার গ্রান্ট দেন UCLA ডান্স আচ্ছা। হুম, হুম। এবং বলেন যে, "তুমি যা দেখবে তুমি ডকুমেন্ট করতে শুরু করো।" কারণ এই জিনিসগুলি আমি তখন বলি যে, "দেখুন এরকম একটা দিন আসতে পারে কিন্তু, যেদিন মণিপুরের রাসলীলা আর থাকবে না। হ্যাঁ? গৌড়লীলা আর থাকবে না। এরকম দিন কিন্তু একটা আসতে পারে। হ্যাঁ? এই জিনিসগুলিকে ডকুমেন্ট করা দরকার। কারণ এগুলি একটা বিশেষ কালচারাল মোমেন্ট এ these dances, হুম, these হুম, art forms were born." হুম, হ্যাঁ? হুম। এই জিনিসগুলি কিন্তু ডকুমেন্ট চেঞ্জ দেখো জীবনে চেঞ্জ অবশ্যম্ভাবী। কান্নাকাটি করে অবশ্যই। কোনো লাভ নেই। হ্যাঁ? কিন্তু যে জিনিসগুলি তৈরি হয়েছিল সেগুলির একটি ডকুমেন্ট দরকার। ডকুমেন্টেশন করা দরকার। এবং সেই সময় সেই 94 এ অ্যা UCL এর গ্রান্ট নিয়ে আমি মণিপুরে যাই। তখন প্রায় ৩-৪ মাস থাকি ওখানে। রিভাইভাল মুভমেন্ট নিয়ে কাজ করতে শুরু করি। খুব মজার কথা। কারণ আমি থাকতাম গুরুজির বাড়িতে। হ্যাঁ? তো ইয়া। সেটা হচ্ছে একদম খুব কড়া বৈষ্ণব বাড়ি। জানো তো গুরুজির বাড়িতে হ্যাঁ, তখন হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হুম, গুরুজির বাড়িতে আজকে মণিপুরে তোমার মানে মাংস খাওয়া, চিকেন খাওয়া, অমুক-তমুক কোনো সম্ভব মানে না। কোনো ব্যাপার না। গুরুজির বাড়িতে ডিম পর্যন্ত ঢোকে না। তখন ঢুকতো না। হ্যাঁ, গুরুজি যতদিন ছিলেন উনি একেবারে ভয়ংকর কড়া ছিলেন এইসব দিকে। হ্যাঁ, উনি ব্যা ব্যা মাংস খাওয়া শুনলে আঁতকে উঠতেন। হ্যাঁ? তো আমি যতদিন থাকতাম ওখানে, হ্যাঁ, ইভেন আমাদের যে থরই, হ্যাঁ, আমরা যে শামুক ওইসব উনি একদম মানে ওই এলা বাড়িতে বসে, হ্যাঁ, আমি মেতেই রিভাইভালিজম নিয়ে কাজ করছি এবং ওখানকার যত লোকজন তারা সবাই আমার ওখানে দেখা করতে আসতেন। হুম, হ্যাঁ? হুম। তো আম
যাই হোক, কিন্তু গুরুজির একটা অদ্ভুত ছিল এবং গুরুজির এই দিকগুলি আমি মানে না বলে পারছি না। হ্যাঁ? হু, হু, গুরুজি একজন অসাধারণ খোলা মনের মানুষ ছিলেন। হ্যাঁ? গুরুজি কিন্তু কোনদিন আমাকে বলেননি যে, "তুমি এটা করো না।" হ্যাঁ? আমি মানে আমি উনার খুবই কাছের শিষ্যা ছিলাম। উনি আমার বাবার মতো ছিলেন, সত্যি কথা। হু, হ্যাঁ? হু, কিন্তু আমি ওনার মানে ওনার নিজের কাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এখনো আছি। এখনো মানে দর্শনাদি আমাকে কিছু, কিছু দায়িত্ব দিয়েছেন, হু, অনেক কথা আমরা সেরকম যোগাযোগ রেখেছি আমি। হ্যাঁ? হু, হু, কিন্তু আমি যে রিভাইভাল মুভমেন্ট নিয়ে কাজ করছি, হ্যাঁ? সেইটা শুনে গুরুজি আশ্চর্য হয়েছিলেন কিছুটা ঠিকই। কিন্তু গুরুজি কিন্তু আবার আমাকে সাহায্যও করেছিলেন। কারণ গুরুজি কাছাড়ের লোক। গুরুজির হু, 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 হু। I পারিবারিক know, I know, হ্যাঁ, হ্যাঁ, জন্ম কাছাড়ে। হ্যাঁ, হ্যাঁ, কাছাড়। কাজেই পুরো মুভমেন্ট উনি ভীষণ ভালো জানেন। হু, হ্যাঁ? হু, উনার মতামত একদম অন্যরকম ছিল। হ্যাঁ, উনি একটা অন্য প্রজন্মের মানুষ ছিলেন। হু, হু, হ্যাঁ? হু, কিন্তু গুরুজি কিন্তু কোনদিন আমাকে বলেননি, হ্যাঁ? যে তুমি এই লাইনে কাজ করো না। এটা কিন্তু আমি ভীষণভাবে মানে গুরুজির কথা বলতে গেলে এই কথাটা বলি যে আমি উনার একদম অপোজিট লাইনে কাজ করেছি। কিন্তু গুরুজি তাতে কিন্তু খুশি হয়েছেন। ইনফেক্ট শেষ শেষ কথা আমাকে বলে গেছেন যে, "শোনো, তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটা করবে। হ্যাঁ? আমি রাইট। যেটা বলছি সেটা তোমার না শুনলেও চলবে।" হ্যাঁ? অদ্ভুত। আচ্ছা। তো আম সেই মুভমেন্ট এর মধ্যে যখন আমি ঢুকি, এই দিনটা আমার বিভিন্ন ট্রাইবালিস্ট যারা অথরিটি, হ্যাঁ? ওজা কাঞ্জিয়ার নাম করব। উনি মানে একজন অসাধারণ মানুষ। হু, হ্যাঁ? হু, হু, উনি আমাকে যেভাবে পড়িয়েছেন, শিখিয়েছেন, বলেছেন, সাহায্য করেছেন আমি কোনদিন ভুলব না। হ্যাঁ? যে ছবিগুলি তোমায় দিয়েছি, হু, পুরো হু, হু, ট্রিপের আমাদের ছবি। এটা আমি এর পরের কথা বলছি। হ্যাঁ? হু, 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 এই রিভাইভাল মুভমেন্ট যখন নিয়ে আমি কাজ করতে শুরু করি, ওজা কাঞ্জিয়ার কাছে, তারপরে স্বর্গত ওজা কাবার কাছে, হু, হু, হ্যাঁ? আম আ তারা সবাই আমাকে মানে ভীষণ সাহায্য করেন। আমাদের বাড়ি বলছি কি আমার গুরুর বাড়ির খুব কাছে থাকতেন হু, পাবুং হু, ইওয়াইমা, হ্যাঁ? উনিও রিভাইভাল মুভমেন্ট এর মেতেই মাইকের একজন হু, মানে হু, বড় এক্সপার্ট ছিলেন। হু, হু, উনার ছোট ভাই ওজা সৈগাজম সুরেন, হু, হ্যাঁ? হু, হু, উনি হু, আমাদের মণিপুরী নর্তনালয়ের শিক্ষক ছিলেন না, লাইহারোবার শিক্ষক ছিলেন। হ্যাঁ? তার কাছ থেকেও আমি সাহায্য করি। সত্যি কথা মণিপুরের মানুষের কাছে কিন্তু আমার সাংঘাতিক কৃতজ্ঞতা। সবথেকে বেশি আমি বলব। হ্যাঁ? কারণ আমার নিজের পাড়ার লোক, হ্যাঁ? আমার নিজের কলকাতার পাড়ার লোক কি আমার কলকাতার হ্যাঁ, মানুষের কাছ থেকে আমি হয়তো সবসময় সাপোর্ট পাইনি। আমি সাপোর্ট পাইনি বলব না। সবসময় সবাই তারা হয়তো একটু অদ্ভুত চোখে দেখতেন যে, "এই মেয়েটা কি হলো? দুমদুম করে চলে গেল মণিপুরে।" হ্যাঁ? মণিপুরের মানুষ কিন্তু অদ্ভুতভাবে আমাকে মানে প্রত্যেক স্টেপে আমাকে মানে আমার পাশে থেকেছেন, আমাকে সাহায্য করেছেন। সমস্ত দিক থেকে আমি যার কাছে গেছি, হ্যাঁ? ওরা অনেকেই খুব অবাক হতেন। হ্যাঁ? তো সেই আমি মেইতেই মাইকের কথা ১ম জানতে পারি। সেই মোমেন্টটার কথা আমি তোমাকে বলছি। হু, হু, এই 1994 এ হু, হু, যখন রিভাইভাল মুভমেন্ট নিয়ে আমি কাজ করছি। রিভাইভাল মুভমেন্ট সেনাবাহিনী ধর্মের ফিলসফি নিয়ে জানার চেষ্টা করছি। বিভিন্ন লোকের কাছে যাচ্ছি। ওজা কাঞ্জিয়ার প্রেসে বসে আছি, উনার ইন্টারভিউ নিচ্ছি। হু, হু। উনি উনার প্রেস ছিল। ওজা কাঞ্জিয়ার নাম নিশ্চয়ই তোমরা হ্যাঁ, শুনেছ। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, শুনেছি। তো এটা তোমরা জানো উনার হু, হু। অর্গানাইজেশনের নিজস্ব একটা প্রেস ছিল। হ্যাঁ, হুম? হ্যাঁ। এখনো আছে কিনা জানি না। উনার নিজের পাবলিকেশন কোম্পানি ছিল, নিজের প্রেস ছিল। এবং প্রেসটা শুরু করেন উনি মেইতেই মাইকেরই জন্যে। হু, হু। উনি আমার মনে আছে উনার প্রেস ঘর থেকে তখনকার যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১ম লেট যেটা লেট অ্যালফাবেট বুক লেটার প্রেস, হ্যাঁ, হ্যাঁ, লেটার প্রেস। দ্যা লেটার অ্যালফাবেট বুক এত হ্যাঁ, রং-টং দিয়ে হ্যাঁ, হ্যাঁ। ছবিগুলি দেখাচ্ছ এগুলি খুব সুন্দর রং-টং দেওয়া, হ্যাঁ? অনেক অনেক এক্সপেনসিভ পাবলিকেশন। হু, 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 এই ১ম বই আমাকে এনে দেন। হু, হু। এনে দিয়ে দেখেন যে তুমি সেনাবাহিনী তুমি মেথি রিভাইভাল মুভমেন্ট নিয়ে সম্পর্কে বাহ! জানতে চাও? এই দেখো, এইটা দেখো। এই হচ্ছে আমাদের মাইক। হ্যাঁ? হু, 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 এইটার তো এইটা যেটা তুমি এখন দেখাচ্ছ এবং হু, বিশেষ করে তখনকার হু, হু, ভার্শন এর প্রেসটাকে তোমার অন্য একটি ছবি আছে যদি একটু দেখাতে পারো হু, প্লিজ। হু, হু, যে এই যে, হু, এই হু, যে মানুষের মানে শরীরের সাথে থেকে যে কোপ মাথা থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ? হু, হু, যে এই সঙ্গে যে সম্পর্ক, সেক্রেড বডি আমার ডিসার্টেশন এর টাইটেলই হচ্ছে সেক্রেড বডি হু, হু, অ্যান্ড দ্য ডিভাইন সেক্রেড অ্যালফাবেট অ্যান্ড দ্য ডিভাইন বডি। হু, হু, হুম? হু, হু, এই
যে লাইন ড্রয়িং গুলি, হুম, হ্যাঁ, ফার্স্ট পেজে, হুম, এইটা দেখে আমি মানে উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, আবার বসে পড়ি। হ্যাঁ, যে এই একটি পেজ না আমার জীবনটাকে একদম পাল্টে দিয়েছে। হ্যাঁ, আমার জীবনকে একটা অন্য খাতে নিয়ে গেছে। হ্যাঁ, যেটা আমি সেদিন ওজা কাঞ্জের কাছে আ না বসলে হয়তো সেটা হতো না, এবং এরকম হয় মানুষের জীবনে হয়তো। তো সেই অ্যালফাবেট পেজটি দেখে হুম, এটা কি? এটা এইভাবে কেন? হ্যাঁ? তো আমি ওনাকে স্ট্রেইট সঙ্গে, সঙ্গে জিজ্ঞেস করি যে, "আচ্ছা এইগুলি, এই ড্রইং গুলি কেন?" হ্যাঁ? বললেন যে, "দেখো এইটা আমাদের তারামাই ধর্মের ফিলসফি।" তারপরে উনি ওয়াকলুন পুয়ার কথা বলেন। হুম, আম তো সেটা শুনে আমি তখন ওইখানে বসে, বসেই ঠিক করি যে তখন আমি এমএ করছি। হুম, যে পিএইচডি করার সুযোগ পেলে আমি এইটা নিয়ে করব। হ্যাঁ? এরকম কিন্তু তখন আমি স্ক্রিপ্টের ফিল্ড জানতাম না অত। হ্যাঁ? তখন আমি হুম, ডান্স নিয়ে কাজ করছি। এটা হুম, এরম জিনিস হয় না। হুম, হ্যাঁ? তো তারপরের ইতিহাস খুব মানে খুব দীর্ঘ নয়। হ্যাঁ? তারপরে আমি পার ফেরত আসি, আমার থিসিস কমপ্লিট করি। আমার ডান্স ডিপার্টমেন্ট থেকে করে তারপরে আমি পিএইচডি করার সুযোগ পাই ইউসিএল এর অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে। আচ্ছা, আমি অ্যানথ্রোপোলজি সম্পর্কে খুব অল্প কথা বলছি কিছু। হ্যাঁ? এটা বোঝানোর জন্যে। আচ্ছা, উম নৃতত্ত্ব, অ্যানথ্রোপোলজি ৪ টি দিক আছে। ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, হ্যাঁ? রাইট। যেটা হচ্ছে বায়োলজিক্যাল, মানুষের বায়োলজি, এবং তখনকার দিনে আ স আ ব্রিটিশ ছিল যে মানুষের মুখের মাপ, হ্যাঁ? এগুলি নিয়ে কাজ একটা একটা দিক। সোশ্যাল অ্যানথ্রোপোলজি, রাইট। আমাদের মার্কিন দেশের আ সোশ্যাল অ্যানথ্রোপোলজি না, আমরা আরেকটা ধরনের সোশ্যাল অ্যানথ্রোপোলজি আমরা করি, সেটা হচ্ছে কালচারাল অ্যানথ্রোপোলজি, মানুষের কালচার নিয়ে। হ্যাঁ? আর্কিওলজি, যেটা আর্টিফ্যাক্টস নিয়ে কাজ। হুম? এবং একটি চতুর্থ ব্রাঞ্চ রয়েছে আ অ্যানথ্রোপোলজির। সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। হুম? আচ্ছা, লিঙ্গুইস্টিক্স, ভাষাতত্ত্ব, এটা একটা পুরো আলাদা ডিসিপ্লিন। হ্যাঁ? লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি হচ্ছে ভাষাতাত্ত্বিক নৃতত্ত্ব। হ্যাঁ? তো ল্যাঙ্গুয়েজ এবং কালচার, হুম? এই দুটির কিরকম আ যোগাযোগ, হ্যাঁ? এই দুটি কিরকম ভাবে ইন্টার রিলেটেড, এইটা বিষয়। হ্যাঁ? তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার কিভাবে ইন্টার রিলেটেড সেটা নিয়ে বহু কাজ আছে। লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি আমি পড়িয়েছি, দীর্ঘদিন পড়িয়েছি। আমি এখানকার সান্টা মনিকা কলেজ বলে একটি কলেজে আমি দীর্ঘদিন লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজির শিক্ষিকা ছিলাম। তো লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজির মধ্যে লিটারেসি কিংবা লিপি এবং কালচার, হ্যাঁ? সেইটার আমার সাব স্পেশালাইজেশন। সেইটা নিয়ে আমার ডক্টরেট শুরু হয়। হ্যাঁ? তো এবং কাজ হচ্ছে মেটেই মাইকের উপর। যাই হোক, আমার কোর্স ওয়ার্ক কমপ্লিট করে তখন আমি গেলাম। আবার ফেরত গেলাম মণিপুরে ২ বছরের ১.৫ বছর, ২ বছর, প্রায় ১.৫ থেকে ২ বছরের জন্য। সেটা হচ্ছে 1997। হ্যাঁ? সেই গুরুজির বাড়িতেই থাকছি। হ্যাঁ? তো তখন দেখো তখন কিন্তু স্কুল কারিকুলাম শুরু হয়নি। না। না। হ্যাঁ? তখন টিচার্স ট্রেনিং চলছে। হ্যাঁ? অল মণিপুর আ মেতেই রিসার্চ অ্যান্ড ট্রেনিং বোর্ড বলে একটি সংস্থা ছিল। হুম? আমাদের কেশামপাতের কাছে। তো সেইখানে স্ক্রিপ্ট টিচার্স ট্রেনিং, মেতেই মাইকের টিচার্স ট্রেনিং পড়ানো হতো। আমি গিয়ে সেই টিচার্স ট্রেনিং এ ভর্তি হই। হ্যাঁ? তো টিচার্স ট্রেনিং এ আমি পড়াশোনা করতে শুরু করি। হুম? তো মানে মণিপুরি ভাষায় ফরমাল এডুকেশন আমার সেইখানে শুরু। হ্যাঁ? কারণ দেখো আমি কলকাতায় বড় হয়েছি। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মণিপুরিতে তো লেখাপড়া করার সুযোগ তো আমি পাইনি। নো। তো সেই আবার মণিপুরিতে পরীক্ষা দেওয়া, হ্যাঁ? এটা একটা আলাদা ডিসিপ্লিন। হ্যাঁ? রাইট। তো সেই পড়তে আমি শুরু করি। স্ক্রিপ্ট কোর্সের কিছুটা আমি কমপ্লিট করি এবং তার সাথে, সাথে আরো বিভিন্ন জিনিস আম আমার আমি থাংতা শিখতাম। হুম? কারণ একটা জিনিস সানামাহি ধর্মের মূলে জাকারিয়ার কাছে একটা জিনিস আমি সবসময় বলতাম যে, "দেখো, আমাদের কালচার হচ্ছে মার্শাল কালচার।" ওজা কাঞ্জির একটা কথা আমার মানে ভীষণ আমার মনে হতো যে, "হিউম্যান বডি ইস দ্য টেম্পল অফ গড।" হ্যাঁ? "If you want to do something for God, do something for your body."
হ্যাঁ? রাইট। Don't eat rotten food, exercise, keep yourself well, হ্যাঁ? ফিটনেস, হ্যাঁ? আমার চোখে মণিপুরের কালচারের মূল কথাগুলি কিন্তু এইগুলি। হ্যাঁ? তো যে হিউম্যান বডি আমার এই কথাগুলি আমার কানে ভেসে আসে। হিউম্যান বডি ইস দ্য টেম্পল অফ গড। হুম, তো হুম। সেই অনুসন্ধান আমি শুরু করি। হ্যাঁ? বডি মিথোলজি নিয়ে। হ্যাঁ? এই ডিটেইল গুলি এর পরের বার যখন আমি সেমিনারের মতো করে বলব, প্রেজেন্ট হুম, করব। হুম, হুম, হ্যাঁ? হুম, হুম, নিজের হুম। ডেটা গুলি। হ্যাঁ? তো এইটা মোটামুটি আমার আ কি বলব? আ আ রিসার্চ এ আমি কিভাবে আসি, হ্যাঁ? তার ব্যাকগ্রাউন্ড। হুম, হুম, হুম। ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। না, এখানে মূলত যে আগ্রহটা ঠিকই আছে। আপনি কাজ করতে, করতে বা আপনার গবেষণা করতে, করতে এক ধাপ ইটস নট সার্টেনলি যে লেখাপড়া শুধুমাত্র আমরা যে বলি যে আমরা ইউনিভার্সিটির মধ্যে একটা লাইব্রেরির মধ্যে বসে, বসে নিজে কি করা বা আপনার টিচারদের কি থেকে না একদম সরাসরি একদম মাঠে ঘাতে আমরা যেটা বলি ফিল্ড ওয়ার্ক থেকে হুম, একটার পর একটা কিতে এসে গেছেন। তো এখানে আমার একটা বা আমাদের সবার একটা আগ্রহ আছে হ্যাঁ, যে অ্যা হ্যাঁ, আমাদের গুরুজির তো অনেক শিষ্যা ছিলেন বা অনেক কি ছিলেন, তাই না? হ্যাঁ। তারপরে হলো আ আমাদের মণিপুরীদের মধ্যেও অনেকেই আছেন। মণিপুর বলতে মণিপুর থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক বা আসাম থেকে হোক বা ত্রিপুরা থেকে হোক অনেকেই আছেন। তো এই যে ওইযা আপনি যে কি থেকে মানে একদম স্বতন্ত্রভাবে এই আ যেটা হয় নাচ নিয়ে পড়াশোনা বা নাচ নিয়ে ওইটাকে নিয়ে কি করা অ্যানথ্রোপোলজি যদিও আপনার ব্যাকগ্রাউন্ড দেখেন ওইটার সাথে ওইটাকে রিলেট করে যে ওইটা নিয়ে আসা, ওইটা আমি যেটা জানতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যে ইনার ফিলিংস যদি আপনার এই অ্যানথ্রোপোলজি যদি ব্যাকগ্রাউন্ডটা না থাকতো সেটা কি হতো না? নাকি না ওইটা কি একদম মন থেকে মানে কি মানে অনুভূতি বা কিতে কাজ করেছিল? যে হয়তো আমি জানি না মানে ঠিক আমি কিভাবে ব্যাখ্যা করব। কিন্তু এই যে ইনার যে আমরা যেটা বলি যে মানে ভিতর থেকে চলে আসা। ওইটার হুম, মধ্যে ওইটা কি শুধু মণিপুরি থাকার জন্য হয়েছে? নাকি না আপনার যে anthropology নিয়ে লেখাপড়া কোনটাকে বেশি প্রভাবান্বিত বা which is more হুম। influence কি জানো? আমার মনে হয় মানে ভেতর থেকে আসাটাই কিন্তু মণিপুরে গিয়ে থাকা, ভেতর থেকে আসাটাই কিন্তু মানে বেশি। হ্যাঁ? হুম, 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 ফরমাল একাডেমিক ট্রেনিং এর থেকে, হুম, হুম, হ্যাঁ? মানে আমার নিজের যে ইচ্ছা হুম, যে হুম, আমি একটা কিছু করব, হুম, হুম, স্বতন্ত্র করব। হুম, হুম, হ্যাঁ? হুম, এবং এটা মানে তুমি এটা খুব সুন্দর বলেছ যে গুরুজির তো কত শিষ্য-শিষ্যা হুম, হুম, আছে। হুম, 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 হ্যাঁ? হুম, তারা অনেকেই হ্যাঁ, অনেক কিছু করছেন। হ্যাঁ? আ কি জানো? আ একেকটা মানুষ একেক রকম হয়। হ্যাঁ? যে আমার চোখে হ্যাঁ, আমার এটা মনে আছে। আমি এই কথাগুলি আমি তুমি খুব মানে ওপেনলি জিনিসটা বলছি। আমার এটা মনে আছে। এম কলকাতাতে যখন মনপুর থেকে লোকেরা আসতেন, হ্যাঁ? কলকাতার অন্যান্য লোকের যে attitude ছিল এক ধরনের, হ্যাঁ? সেটা দেখে আমি তখন খুব ছোট। আমার বয়স তখন ১২-১৩ বছর। হুম, 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 হ্যাঁ? হ্যাঁ, আমার দেখে খুব রাগ হতো। যে এদেরকে নিয়ে এরকম আলোচনা হয় কেন? হ্যাঁ? এরা তো হ্যাঁ, সত্যি অনেকেই আসতেন যারা আর কোন মণিপুরি ছাড়া আর কোন ভাষা জানতেন না, বলতেন না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলতেন না। হ্যাঁ? হুম, 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 হ্যাঁ, কিন্তু তারা যে মানে তাদের কত একটা ডিগনিফাইড আমার মনে আছে আমার 81 আমার বয়স তখন কত 14.5 14.5 হুম, 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 মণিপুর থেকে কয়েকজন গুরু এসে আমাদের একটা খুব বড় অনুষ্ঠান হয়েছিল মণিপুরী নর্তনালয়ে। মণিপুর হুম, থেকে সংকীর্তনের বেশ ৭-৮ জন লোক এসছিলেন। হুম, হুম, হ্যাঁ? এসে কলকাতায় বেশ অনেকদিন ছিলেন। হ্যাঁ? কি মণিপুর থেকে মেয়েরা যখন আসতো, হ্যাঁ? যা কিছু আসতো, হ্যাঁ? তাদের নিয়ে যে একটা তারা যে তাদের কালচারটা যে একটু অন্যরকম, হ্যাঁ? এবং আমি এই কথার রেস কথাটা আমরা মার্কিন দেশে একটা খুব অন্যভাবে নিই, হ্যাঁ? হুম, 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 তাদের মুখের গঠন যে একটু অন্যরকম, হ্যাঁ? হুম, হুম। এটা নিয়ে তাদেরকে নিয়ে যে একটা মানে তারা যে একটা খুব কৌতূহলের বিষয় ছিল এবং কিছু একটা বাঁকা কৌতূহল ছিল সেখানে। এখনো। এখনো, এখনো। এখনো সত্যি কথা। হুম, হ্যাঁ? হুম, হুম। সেইটা সেগুলি দেখে আমার খুব রাগ হতো। হ্যাঁ? কিন্তু সেই রাইট। রাগটাকে কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটা আমি তখন বুঝতে পারতাম না। হুম, হ্যাঁ? হুম, এবং আমার সেই রাগটা, হুম, হ্যাঁ? হুম, সেটা বোধহয় আমাকে একটু স্বতন্ত্র করে তুলত অন্য লোকেদের থেকে। হুম, 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 হুম। কিন্তু আবার আমি নিজে কিন্তু আবার বাঙালি। হ্যাঁ? না, ওই কন্ট্রাডিক্ট আমি আসতে চাচ্ছিলাম না। নেক্সট কোয়েশ্চেন আমি ওইটা আনতে চাচ্ছিলাম। এনিওয়ে হ্যাঁ, বলেন দি তো না, তো ফলে আমার এই দিকগুলো নাওরিয়া ফুলের কথা যখন আমি শুনি, আমি ওজা সুরেনের হুম, কথায় হুম, আবার হুম, যাই। হুম, ওই হুম, ওনার বাড়ির ওই যে আমি ছিলাম ইমার কাছে।
প্রায় ১ মাস ইমার ঘরে। হ্যাঁ? ওজা সুরেন উনি আমাকে গল্প করেছিলেন যে জানো আমার বাবা ছিলেন ওজা সুরেন আমায় গল্প করেছিলেন। নুরিমাও বলেছিলেন যে আমার বাবা ছিলেন মানে খুব আ ডিভোটেড হ্যাঁ, বৈষ্ণব বৈষ্ণব। হ্যাঁ? তখনকার দিনের কথা। হ্যাঁ? মণিপুরে। তো উনি একবার বৃন্দাবনে তীর্থ করতে যান। হ্যাঁ? তো বৃন্দাবনে তীর্থ করতে যখন যান তখন বৃন্দাবনের পান্ডা উনার সাথে উনার মণিপুরি ফিচার গুলি দেখে খুব উনার সাথে খারাপ ব্যবহার করে। উনাকে অস্পৃশ্য বলে এরকম উনি সেই ফেরত এসে উনি নাওরিয়া ফুলের মুভমেন্ট জয়েন করেন। হ্যাঁ, এই যে একেকটি গল্প আমি শুনেছি একেকজনের কাছ থেকে, হ্যাঁ? আ সেগুলি কিন্তু আমাকে ভীষণ প্রভাব করে। হ্যাঁ? আজকে আমরা মার্কিন দেশে, হ্যাঁ, আম আ নানান DEI, হ্যাঁ, ডাইভার্সিটি তুমি জানো কানাডাতে, হ্যাঁ, ব্ল্যাক লাইভস ম্যাটার, হ্যাঁ, স্টপ এশিয়ান হেট, হ্যাঁ, এইসবের মধ্যে দিয়ে আমরা আমাদের মনকে শক্ত করছি। হ্যাঁ? কিন্তু এই যে কনশাসনেস আমাদের দেশের, হ্যাঁ? আমাদের ইন্ডিয়া এখনো আমারই দেশ, হ্যাঁ? আমাদের দক্ষিণ এশিয়াতে এই যে কনশাসনেস যে না এইটা ঠিক নয়, এইটা কিন্তু এখনো বাকি আছে। এখনো আসা বাকি আছে। এবং আমাদের সানামাই ধর্ম, মেটি মায়েক, হ্যাঁ? রাসলীলা কে মানে দূরে সরানো এগুলোর পেছনে কিন্তু এই একটি জিনিস খুব বড়ভাবে কাজ করছে। আমি খুব মনে করি এটা। না আমি ওই জিনিসটাই আসবো। কারণ হচ্ছে আমাদের যে পরিকল্পনা, আমাদের যে এই কাজটা এটাও কিন্তু এটা একটা অংশ যে আমাদের নিজেদের মধ্যে, নিজেদের বলতে ধরেন আমরা যেমন আমি নিজে সিলেটের জন্মগ্রহণ। সিলেটে আমাদের খুব একটা প্রবলেম ফেস করতে হয় না। কারণ হচ্ছে সিলেটে ওরা আজন্ম ওরাও দেখে আসছে আমাদের, আমরাও উনাদের সাথে ওভাবে চলে আসি। তো সিলেটে বিশেষ করে আমরা সিলেটে তারপরে হলো আমাদের ধরেন আমাদের মৌলভীবাজার বা সুনামগঞ্জে ওইখানে আ সবাই জানে মণিপুরি আছে, খাসি আছে, তারপর হলো আমাদের চা বাগান আছে। সো খুবই সিম্পল আমরা ওইভাবে আমরা গ্রহণ করি। হ্যাঁ? যেহেতু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। কিন্তু যখনই আপনি যেটা বলছেন আমরা যখন ঢাকায় চলে আসি, ঢাকাতে তাও একটু বলে কিন্তু যখন আবার আদার পার্ট অফ দ্যা বেঙ্গল এ যখন যাই, তখন হ্যাঁ, এই যে আপনি বলেন যে মানুষের শারীরিক মানে যে আমাদের যে আ আমাদের যে হ্যাঁ, অ্যানাটমি বলি বা আমাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন থেকে সবকিছুতেই আর ল্যাঙ্গুয়েজ এর ব্যাপার তো আছেই। ভাষাগত ডিফারেন্ট বা আমরা যদি বাংলাও বলি বাংলার মধ্যে এক ধরনের অ্যাকসেন্ট কাজ করে। হ্যাঁ? তো এইটাকে যে সহজভাবে গ্রহণ করা সেটা কলকাতায় হোক অথবা ওয়েস্ট বেঙ্গলে হোক অথবা দিল্লিতেই হোক বা বাংলাদেশের যেকোনো মানে সাউথ এশিয়ার যেকোনো প্রান্তে ওইটার একটা কিতা ছিল। এখন কিছুটা ভালো বা কিছুটা কম আমরা যদি কি ভাবি তুলনামূলকভাবে স্টাডি কম্পেয়ার আমরা সেই 90 বা ৮০ দশক থেকে এখন একটু ভালো বলতে পারি। তারপরেও আছে। তো এইখানে আমার যেটা প্রশ্ন, এই যে ১ম দিকে হয়তো আপনি আ আ যে এক অভিজ্ঞতার কথা বলছেন ছোটবেলা অথবা আপনার যখন কৈশোর বা আমরা যেটা বলি যে অ্যাডাল্ট মানে ইয়াং অ্যাডাল্ট হ্যাঁ, ওই সময় ওই অভিজ্ঞতাগুলো হয়তো না থাকলে হয়তো এইগুলো চলে আসতো না। কিন্তু আমার যেটা জানার আরেকটা আগ্রহ সেটা হলো একজন বাঙালি মানে সম্ভ্রান্ত আমরা যেটা বলি যে সম্ভ্রান্ত বা একটা আ প্রতিষ্ঠিত বা একজন কি বাঙালি পরিবারের একজন সদস্যা হয়ে বা একজন আ মানে কি হয়ে হয়তো ফেমিনিজম না আমি জানি না। আমি ওই মানে অ্যানথ্রোপোলজি বা সোশ্যাল মুভমেন্ট টা তো অনেক পরে আমার আপনার তো জানা হলো বা ওইটার মানে কিটা ওই এক্সপ্রেশন টা আসছে। কিন্তু এই যে ১ম দিকে ১ম ধাক্কাটা যে আপনার একটা রেস বা একটা জাতিগত যে বিদ্বেষ, হয়তো আমি জানি না বা ঠিক টার্মটা ঠিক বিদ্বেষ বলাটা কতটুকু গ্রহণযোগ্য বা সেটা আমি জানি না। কিন্তু আমরা যেটা মনে করি এই যে পারস্পরিক ম্যান টু ম্যান বা আমরা একটা কালচার আরেকটা কালচারটাকে না জানার কারণে অথবা ঠিকমতো আ মানে অনুধাবন না করার পেছনে এই যে কিগুলা, ওইখানে একটা এই যে নাচ অথবা একটা অ্যালফাবেট বা বর্ণমালা যেটা বলি বা ভাষা যেটা বলি, ওইগুলাও তো এক ধরনের ব্যারিয়ার। যেমন আপনি যেটা বলেন যে গুরু আমাদের গুরু শ্রদ্ধেয় গুরু বিপিন সিংহের কথা, হ্যাঁ? তো এই যে মনে উনি রিভাইভাল হয়তো জানতেন কিন্তু তারপরেও কাছে যাননি। বা আমরা এদিকে যারা আ রিভাইভাল এর মানে আমরা ছাড়া আমি হিজমিকে তারাও একদম তাদের পাশের বাড়ি যে এই যে রাস হচ্ছে ওইটা আমরা দেখতে যাচ্ছি না। হ্যাঁ? হ্যাঁ, প্রত্যেকের মনে এক ধরনের ক্ষোভ বা এক ধরনের কিটা কাজ করে। কিন্তু আমরা যারা একাডেমিশিয়ান বা আমরা যারা এটা নিয়ে যেমন আমি মানে বিশেষ করে মানে আমিও একদম বৈষ্ণব পরিবারের থেকে কি করে এখন আবার এই যে নতুন প্রজন্ম বা আমার ভাই বা আমার আশেপাশে অনেকেই এখন নাশনালিজমে কি হয়ে যাচ্ছে।
মানে মোর ইনফ্লুয়েন্স দেন আমার বাবা যতদিন ছিলেন তখন আমরা ওইটা নিয়ে কি বলতাম। আমি আবার কি না মানে ধর্মীয় বা কি নিয়ে আমার হয়তো এত মানে চর্চার দিক দিয়ে আমার খুব একটা কি নেই। হুম? একটু নির্মোহ দৃষ্টি দেখার চিন্তা করি। এই যে ভেদাভেদ, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমরা হয়তো আরো আলাপ করব। আজকের এই যেহেতু আমাদের ১ ঘন্টার মতো হয়েছে মাত্র আমরা হয়তো ১৫-২০ মিনিট একটু আলাপ করতে চাই। তো এই যে অভিজ্ঞতাগুলো আপনার বিভিন্ন একদম ছোটবেলা থেকে কৈশোর থেকে এক ধাপ করে উঠে আসা বা এখানে আসার পরে এই কি নিয়ে আসা। আগামীতে হয়তো আরো বলব। কিন্তু আপনার আজকের এই যে জীবনের অভিজ্ঞতার ক্ষেত্রে আপনার এই যে উম হয়তো আমি জানি না আপনার শুধু সুখের বা খুব ভালো অভিজ্ঞতা যে হয়েছে তা না। কিছু আছে না যে খুব চ্যালেঞ্জিং ওইগুলোও যদি কিছু বলতেন। আচ্ছা, এই যে আচ্ছা দুদিক থেকেই নিশ্চয়ই, মণিপুরি দুদিক নিশ্চয়ই, থেকেই ২ টা নিশ্চয়ই, ২ টা পার্ট নিশ্চয়ই। আছে এবং হ্যাঁ, আপনার বাঙালি পরিবার বলবেন না বাঙালি কমিউনিটি। আচ্ছা হ্যাঁ। নিশ্চয়ই। আচ্ছা, আ ২ টো দিক বলছি। হ্যাঁ? হুম, 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 যে মানে চ্যালেঞ্জিং যেটা ছিল, হুম, হুম, হ্যাঁ? এবং আছে, এখনো আছে। হ্যাঁ? হুম, সেটা হচ্ছে যে মানে সামাজিকভাবে, হ্যাঁ? কলকাতা থেকে হঠাৎ করে একটি মেয়ে এরকম যাচ্ছে, সেটা হয়তো আমাদের পারিবারিক দিক থেকে যা কিছু, হ্যাঁ? উম ১ম দিকে বাধা নিশ্চয়ই ছিল। কিন্তু মানে কি জানো? বাধা আসবেই। হ্যাঁ? সংস্কৃতে একটা কথা আছে, শ্রেয়াংসি বহু বিঘ্নানি। হুম, হ্যাঁ? হুম, যেকোনো ভালো কাজে বাধা সবসময় আসে। বাধাকে ভয় পেলে চলবে না। হ্যাঁ? বা বাধাকে অতিক্রম করে যেতে হবে। কিন্তু আমিও মানুষকে বুঝিয়েছিলাম। হ্যাঁ? আমি হুম, যথেষ্ট ভালো ছাত্রী। এটা আমি খুব অহংকার করে বলছি না। হ্যাঁ? আমি হুম, 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 বিএসসি তে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এমএসসি তে হুম, ফার্স্ট ক্লাস ফার্স্ট। হুম, হুম, হ্যাঁ? হুম, কলেজে আমার যখন আমি কাজ করি কোনো সেটা যে খুব একটা সিরিয়াস জিনিস, হুম, হুম, সেটা সবাই মানে বুঝতে পারেন। হুম, হুম, হুম? তো ফলে হ্যাঁ, বাধা দিয়েছেন যা কিছু। তারপরে আমার বিয়ে হয়। এই কথাগুলোই আমি বলছি যে একটা মেয়ে বিয়ের পরে আমি বিয়ের পরে আমেরিকায় আসি। হ্যাঁ? হুম, হুম, তারপরে অ্যাম সংসার ছেড়ে চলে গেল ৩ মাস মণিপুরে। হ্যাঁ? হুম, হুম, কিন্তু আমার স্বামী মানে অত্যন্ত আ মানে আমাকে এনকারেজ করেছেন এবং এখনো করেন। আমাকে যথেষ্ট সাপোর্ট করেন। মানে সম্ভব। না হলে হুম, সম্ভব হতো না। হুম, হ্যাঁ? হুম, কিংবা আমার জীবনটা খুব দুঃখজনক হতো হয়তো। হ্যাঁ? হুম, 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 কিন্তু সেটা আমি জীবনের একটা আমার ব্লেসিং। হ্যাঁ? আমি নিশ্চয়ই বলব সেটা। তো কাজেই আমি কাজ করতে পেরেছি। হ্যাঁ? হুম, 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 আচ্ছা। হুম, তারপরে আচ্ছা যেখানে বাধা আসার কথা, যেটা হুম, সবাই হুম, ভয় পেত, সেখানে কিন্তু আমি কোন বাধা পাইনি। সেটা হচ্ছে মণিপুরে। হ্যাঁ? ওকে। এটাও মানে খুব মানে আমার একটা মনের খুব কাছের কথা যে মণিপুরের মানুষ কিন্তু কোনদিন এরকম হয়েছে যে আমি আম ইম্ফলে রয়েছি এবং মণিপুরে তো সবাই জানো, সবাই সবাইকে চেনে। হুম, 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 হ্যাঁ, হুম, ছোট হুম, জায়গা সবাই সবাইকে চেনে। হুম, 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 রাস্তা দিয়ে ওই মেয়েটা হেঁটে, হেঁটে যায়, কাঁধে একটা ব্যাগ দিয়ে। সেটা সবাই জানে। হ্যাঁ, ও তো হ্যাঁ, হ্যাঁ, গুরু বিপিন বাড়িতে ও কি রিসার্চ করতে আসে। ও তো দেখি ভোরবেলা উঠে হেঁটে, হেঁটে যায়। হুম, আবার হুম, ভোরবেলা দেখি, আবার বিকেলবেলা দেখি হেঁটে, হেঁটে ফেরে। হ্যাঁ, হুম, তখন হুম, আমি সেই গ্রান্ট নিয়ে আমি খুব একটা রিক্সা-টিক্সা চড়ার সুযোগ আমার হতো না। হ্যাঁ, হুম, আমি হুম, হেঁটে, হুম, হেঁটেই নানা জায়গায় যেতাম। হ্যাঁ, লোকের সঙ্গে দেখা করতে যেতাম। সোহিনীর কাজ আছে। চলছে। ও ও এই ও একটু পাশের বাড়িতে কিছু হচ্ছে, কোনো অনুষ্ঠান হচ্ছে। এই সোহিনীকে বলো ও এসে দেখবে। হুম, হ্যাঁ? হুম, মণিপুরের মানে আমাদের পাড়ার লোক, আশপাশের লোক, হ্যাঁ? হুম, হুম, এমনকি তখনকার দিনের ইন্ডিয়ান এয়ারলাইনের অফিসে আমি যেখানে থাংতা শিখতে যেতাম, খুব মজার, মজার কথা রয়েছে অনেক, হ্যাঁ? যে মানে থাংতা শিখতে যেতাম, তার পাশে ইন্ডিয়ান এয়ারলাইনের একজন অফিসার থাকতেন। তো জানো তো থাংতার খুবই মানে কঠিন সাধনা। ভোরবেলা ৬:৩০ টার সময় আমি ক্লাসে যেতাম। গিয়ে ঝাঁট দিতাম। দিয়ে তারপরে শুরু করতাম। তো হুম, উনি হুম, ইন্ডিয়ান লাইনের যিনি অফিসার, উনি হুম, রোজ আমাকে দেখেছেন একজন ভোরবেলা মানে শীতকালে মণিপুরের ওই ঠান্ডার মধ্যে ৪ টায় উঠে ঠান্ডা জলে স্নান করে হেঁটে, হেঁটে গুরুজির বাড়ি থেকে থাংতা স্কুলে যেতে প্রায় ২৫ মিনিট হাঁটার রাস্তা। হ্যাঁ? হুম, 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 হেঁটে, হেঁটে গিয়ে থাংতা ক্লাস করছে, সকাল ১০:৩০ টার সময় ঘামতে, ঘামতে ফিরছে। হুম, হুম, উনি দেখেছেন সেটা। হুম, হুম, এটা ১ দিন ২ দিন নয়। সপ্তাহে মাসের পর মাস। হ্যাঁ? এই রুটিন আমি চালিয়ে গেছি। হ্যাঁ? তো আমার একটা কি দরকার হয়েছে, আমি কলকাতা যাবো। তখন তো এত ইন্টারনেট-টিন্টারনেট ছিল না। ছিল না। তখন হ্যাঁ, আমি হ্যাঁ। ওখানে গেছি, এয়ারলাইনের অফিসে গেছি। আমার একটা টিকিট কাটা, আমি অমুক দিন আমার রিজার্ভেশন লাগবে। সেই ভদ্রলোক ভেতরটা আমি জানতামও না। উনি এয়ারলাইনের বড় অফিসার। উনি বেরিয়ে এলেন। বললেন, "তোমার কি দরকার?" বললাম, "দেখুন তামো আমার এরকম যাওয়ার দরকার। হ্যাঁ?
আমি টিকিট পাচ্ছি না। বলছে ফুল, কি করব? আমার মধ্যে দরকার। উনি এক কথায় তোমার কোনো চিন্তা নেই। তোমার দরকার? তোমাকে আমরা মিলিটারি কোটা থেকে সিট বার করে দেব। জাস্ট তোমার কিছু দরকার হলেই আমাকে বলবে। হুম, হুম, দেখো, হুম। উনি আমার কাকাও কেউ নন, না। হুম, মামাও হুম, নন, হুম। দাদাও নন, কিছুই নন। না। হ্যাঁ? উনি জাস্ট আমাকে দেখেছেন রোজ রাইট। পরিশ্রম করতে। হ্যাঁ? তো ফলে এগুলি আমি সত্যি কোনদিন ভুলব না। হ্যাঁ? হুম, হুম, এইটা একটা দিক। হুম, হুম, অন্য দিকটা যেটা তুমি বলছো, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার তারপরে কি হলো? হ্যাঁ, আমার মণিপুর নিয়ে আমি তো ডিসার্টেশন কমপ্লিট করলাম। হুম, হুম, তারপরে যেটা আমি মোটামুটি আমি বলছি যে সাউথ এশিয়ার স্টাডিজ আমাদের এই হুম, হুম, ইস্টার্ন কান্ট্রিতে হুম, হুম। আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া সম্পর্কে কনসিয়াসনেস খুব কম। রাইট। হ্যাঁ? এবং আমার যে কিছু খামতি ছিল, আমার কিছু কম ছিল, সেটাও আমি হতেই পারে। কিন্তু আমার পক্ষে একটা চাকরি জোগাড় করা হুম, ভীষণ মুশকিল হয়ে যায়। হুম, হুম, আমার রিসার্চ অ্যাকসেপ্টেড হওয়া হুম, হুম, বাকি স্কলার কমিউনিটিতে হুম, হুম, যদিও আমি আমার পিএইচডি হুম, কমপ্লিট করার পরে আমি হার্ভার্ড হুম, ইউনিভার্সিটিতে পোস্ট ডক পাই। হুম, সেখানে বহু বড় লোক হুম, এই হুম, কাজ দেখে, হ্যাঁ, আমি আমার পুয়ার নিয়ে যখন আমি কাজ করতে শুরু করি সেসব কথা এর পরের বারে আসবো। হুম, 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 দেখে খুব ইন্টারেস্ট পান, আমাকে বক্তৃতা দিতে ডাকেন। হ্যাঁ, আমার কাজ সম্পর্কে জানতে চান। হুম, কিন্তু by and large হুম, আমি হুম, খুব বাধা পেতাম হুম, হুম, নর্থ ইস্ট ইন্ডিয়ার সম্পর্কে কোনো কথা বলতে। নর্থ ইস্ট ইন্ডিয়া এই যে কথাগুলি আমরা বলছি, হুম, হ্যাঁ? হুম, 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 এক ধরনের রেসিজম আমাদের সাউথ এশিয়াতে। এই ধরনের, হ্যাঁ, তার কি প্রভাব? এই যে একটা মানে স্বতন্ত্রতা, হ্যাঁ? টিবেটো-বার্মিজ বার্মান কমিউনিটির একটা স্বতন্ত্রতা, লিপিতেই বলো, ধর্মতেই বলো, হ্যাঁ? রেশিয়াল প্রবলেমেই বলো। এই কথা নিয়ে যতই তুমি একাডেমিক ভালো কাজ করে থাকো না কেন, এই কথাগুলি নিয়ে যখন আলোচনাতে আমাকে খুব বাধা পেতে হতো। সেটা কিন্তু ইয়েতে নয়, সেটা কিন্তু মণিপুরে নয়, সেটা রাইট। এইখানে। হুম, হুম। এইখানের আমাদের সাউথ এশিয়ান একাডেমিক কমিউনিটি, একাডেমিক কমিউনিটি, হ্যাঁ, একাডেমিশিয়ানদের মধ্যে। যে কেন এই কথাগুলি ওয়েস্টে বলার কি দরকার? না এগুলি আমরা মানে না এটা তো ওরম তো ছিল। মানে এই কথাগুলি কি খুব ভালোভাবে লোকে খুব গ্রহণ একটা করতে চাইছে না। ট্যাবু বা এক ধরনের হ্যাঁ, স্টিগমা। Absolutely এক হুম, ধরনের ট্যাবু হুম, 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 আছে। হুম, হুম, হ্যাঁ? এই কথাগুলি। আশা করছি সেই দিন মানে দূর হবে। দূর হবে। কিন্তু বলতে পারো হুম, আমি হুম, নিজে হুম, I হুম, am a case হুম, হুম, যে হুম, এই হুম, ট্যাবুর জন্যে হুম, যাকে হুম, অনেক সাফার করতে হয়েছে। হ্যাঁ? আমার কোনো মানে ফুল টাইম চাকরি হলো না। হুম, হুম, আমি বিভিন্ন কলেজে পার্ট টাইম করতে লাগলাম। হ্যাঁ? হুম, হুম, করতে তারপরে তুমি জানো, হ্যাঁ? হুম, 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 তারপরে আমি দেখলাম যে আমি ছাড়বো না। আমি হুম, ল হুম, স্কুলে গেলাম। আমি ল পড়তে গেলাম। পার্ট টাইম কলেজে পার্ট টাইম আমার মেয়েরা তখন খুব ছোট। হুম, হুম, 2013 র কথা। আজকে মেয়েরা বড় হয়েছে। হুম, হুম, আমি পার্ট টাইম করতে ল পড়তে গেলাম। যে হুম, অন্তত আমাকে একটা খুব আর্থিক অসুবিধার মধ্যে পড়তে হলো। হ্যাঁ? হুম, হুম, ন্যাচারালি হুম, আমার এদিকে পড়াশোনা করে এসেছি, তারপরে কোনো চাকরি নেই, রোজগার নাই। হুম, কি হুম, করব? হুম, হ্যাঁ? হুম, হুম, তখন আমি ল পড়তে যেতে হলো। হুম, হ্যাঁ? হুম। যেতে হলো বলছি না। ল পড়ে এটা ল আমার পড়ে না। একটা এটা আমার হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা আমার রাইট, সৌভাগ্য। হ্যাঁ? রাইট, রাইট। কিন্তু আমি যে ল পড়তে গেলাম, হুম, হুম, সেটা সেই মানে খুব অসুবিধার জন্য পড়তে গেছিলাম, সেটা আমার একটা আশীর্বাদ হয়ে দাঁড়ানো। কারণ সেখানে ল স্কুলে থাকাকালীন হুম, আমি হুম, ল্যাঙ্গুয়েজ রাইটস, তুমি তো রাইট। কানাডায় রয়েছো। হুম, কানাডার হুম, হুম, ল্যাঙ্গুয়েজ রাইটস এর জন্য বিখ্যাত। রাইট। হ্যাঁ? হুম, 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 ল্যাঙ্গুয়েজ রাইটস হুম, হুম, নিয়ে পড়াশোনা করার সুযোগ পেলাম। আমার একটি পেপার মানে করার তখন সুযোগ পেলাম। যাই হুম, হোক হুম, এখন আমি লয়ার হিসেবে কাজ করছি। হ্যাঁ? হুম, 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 এনজিওতে লিগ্যাল এনজিওতে কাজ করি। হুম, হ্যাঁ? হুম। এবং কিন্তু আমার স্বপ্ন কিন্তু মানে মরে যায়নি। এই অবশ্যই। বইটিকে আমি বার করব। এইটা না, আমি ছাড়ব না। না, হ্যাঁ? না, এই ডিটারমিনেশন এইটা অবশ্যই দরকার আছে। আর আরেকটা প্রশ্ন আসছে আমাদের কি থেকে কমিউনিটি বলেন বা আমাদের কি থেকেই আ সেটা হচ্ছে যেহেতু এখানকার পরিপ্রেক্ষিতে তো আমরাই জানি বা একাডেমিক বা যারা উঁচু মহলের যে মানে আমরা যেটা বলি যে সকল আ হাই সোসাইটি বলি বা হাই একাডেমিক কমিউনিটি বলি তো ওইখানের প্রবলেমটা আলাদা। কিন্তু উনারা যেটা জানতে চাচ্ছে বা কমিউনিটি লেভেলে এই যে গুরুজির তো এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে মণিপুর বা মণিপুরের বাইরে একটা পার্ট বা একটা গ্রুপের একটা অংশে। কিন্তু আরেকটা পার্টের ঠিক ওইভাবে অ্যাকসেপ্টেন্স বা ওইভাবে কি নেই। কিন্তু আপনার এই কাজের মধ্যে কোন ধরনের বাধা বা এই গুরুজির ওখানে থাকা আবার কাজ করছেন। এই যে হয়তো গুরুর
থেকে গুরুজি থেকে হয়তো বাধা পাননি। কিন্তু আমাদের কমিউনিটি থেকে ওই ধরনের কোনো বাধা পেয়েছেন কিনা they want to know। মানে এটা হচ্ছে একদম একটা একদম একটা সিম্পল কথা যে আমি আছি শত্রুর বাড়িতে আর কাজ করছি আমাদের বা কাজ আমাদের মানে ঘরের ভিতরে কাজ নিয়ে বা একদম স্যাক্রেড আমাদের দেবতা নিয়ে বা লাই হারাও বা কি নিয়ে। তো এই ধরনের কোনো ধরনের কমিউনিটি থেকে বা কি থেকে কোনো ধরনের I don't know মেবি আচ্ছা দেখো, এজিটেশন বা ওই ধরনের কোনো কিছু। উম এ সত্যি কথা মানে হুম, রিভাইভালিস্ট কমিউনিটি থেকে কিন্তু আমি কোনো বাধা পাইনি। হুম, হুম, রিভাইভালিস্ট কমিউনিটি থেকে আমি একদম কোনো বাধা পাইনি। সবাই জানতেন। হুম, আমি পরের বারে চেষ্টা করব আম হুম, আম আম আ আমার স্বর্গত চিংচুবাম আকাবার হুম, 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 একটি ভিডিও ক্লিপ বার করার। হ্যাঁ? হুম, এই হুম, গত ৩-৪ দিনের মধ্যে আমি তাড়াহুড়োর মধ্যে আবার ওগুলো সব পুরনো ফরম্যাট এ রয়েছে। রাইট। হ্যাঁ? হ্যাঁ, একটু হ্যাঁ। করে ডিজিটাইজ করছি। হুম, হুম, বুঝতেই পারছো। হুম, হ্যাঁ? হুম, 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 তো সেই বার করতে উনি কিন্তু গুরুজির বাড়িতে এসছেন। হুম, হুম, গুরুজির ছবি সমস্ত কিছুর মাঝখানে বসে আমাকে আম পড়িয়ে গেছেন এবং আমাকে জিনিসপত্র মানে মেটেরিয়ালস দিয়ে গেছেন। হুম, হুম, হ্যাঁ? সেই হুম, হুম, বর্ষার মধ্যে উনি হুম, পাবং ইবোয়ামাকে নিয়ে আমার বাড়িতে হুম, এসে জিনিস দিয়ে গেছেন হুম, আমাকে। হুম, হ্যাঁ? হুম, হুম। উনি কিন্তু ওরা কোনদিন কোন কথা বলেনি। সেটাই, হুম। সেটাই, সেটাই। হ্যাঁ, হ্যাঁ। মনে রিভাইভালিস্ট কমিউনিটি থেকে কোনদিন আমি বরং ওরা খুব অবাক হতেন এবং ওরা খুব অ্যাপ্রিশিয়েট করতেন। হুম, যে হুম, মানে ১ম কথাই আমি শুনতাম, "তো তুমি" মানে আমি দেখো মণিপুরি ফানেক-টানেক পড়ে যেতে হয়তো গেছি। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম, রোজকার সাধারণভাবে হ্যাঁ, গেছি হুম, যে হুম, তোমার মানে তোমার বাড়ি কোথায়? আমি যে আমার বাড়ি কলকাতায়, আমি বাঙালি। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা শুনে ওরা খুব অবাক হতেন এবং খুব খুশি হতেন। হুম, হুম, যে একটা বাঙালি মেয়ে মেথি মাইক নিয়ে কাজ করতে এসছে। হুম, হুম, হ্যাঁ? কে একজন আমার মনে আছে বোধহয় সেক্রেটারিয়েটে গেছি আমি কোন রকম কাগজপত্র, এই অফিসিয়াল কাগজপত্র, ওই স্যাংশন অমুক-তমুক, হ্যাঁ? হুম, কোন হুম। ইয়েতে যেতে তো ভদ্রলোক হাসতে, হাসতে বলছে, "তুমি একটুও রাগ করছো না? আমরা বাংলা মাইক ছেড়ে দিচ্ছি।" হ্যাঁ? আমি হ্যাঁ, সেটাই কথা। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি সত্যি কথা, আমি হুম, রাগ হুম, করব কেন? আমার খুশি হওয়ার কথা। হ্যাঁ? কারণ আমরা বাঙালি বলেই আমরা জানি বাংলা ভাষা এবং মায়েক, হ্যাঁ? হুম, আমাদের হুম, কাছে হুম। কতখানি how dear it is to us। যেখানে আরেকটা কমিউনিটি তাদের ভাষা, তাদের লিপির জন্য করছে, সেটা তো আমাদের আরো খুশি হওয়ার কথা। আরো গর্ব হওয়ার কথা। হ্যাঁ? রাইট। আমি ওই কথাটাই অনুধাবন করতে চাচ্ছিলাম। হয়তো খুব আ খুব একটু বিতর্কিত বা খুব বেসিক কন্ট্রাডিক্টিভ পয়েন্টেও আমি যেতে চাচ্ছি না। আমাদের বিশেষ করে মণিপুরীদের বলি বা চাকমা বলি বা আমাদের বাংলাদেশের এবং ইন্ডিয়ার বিভিন্ন কমিউনিটি আমরা তো ব্যবহার করি। সেটা বেঙ্গলি বা দেবনাগরী বলি বা মডিফাইড রোমান স্ক্রিপ্ট বলি। ঠিক আছে? হুম, কিন্তু ওই যে আপনি বললেন একাডেমিক লেভেলেও ওইটা নিয়ে বিতর্কিত আছে। বিতর্ক হুম, না ঠিক না। যেমন ককবরক আমরা জানেন যে ত্রিপুরীদের ভাষা ককবরক হুম, লিপিত আমরা ইংরেজি মানে বাংলা অনেক অনেক একটা অংশ বাংলা লিখি, আরেকটা অংশ কি বলে রোমান স্ক্রিপ্ট মডিফাইড রোমান স্ক্রিপ্ট আরকি করে। তো এই যে ভাষার যে বর্ণমালা বিতর্ক বা স্ক্রিপ্ট বিতর্ক ওইখানে কিন্তু অনেকেই ওই জিনিসটা অনুধাবন করতে চায় না যে উম হ্যাঁ, লিপিটা তো একটা মাধ্যম মাত্র, একটা চিহ্ন মাত্র। কিন্তু ওইটার সাথে যে আইডেন্টিটি তারপর হলো আপনার এই যে আপনি যেটা বললেন ধর্ম কথা বা আমাদের যে মানে পুরনো কি ওইটাও যে জড়িত আছে। হ্যাঁ? কিন্তু অনেকে কিছুটা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে আগামীতেও তো আমরা ওইটা নিয়ে আরো ডিটেইলস আলাপ করব। হুম, আমি জাস্ট বলে রাখছিলাম আরকি। তো এজন্য ওরা খুব অবাক আসলে এখনো অবাক অনেকেই যে দিদি যে এরকম কলকাতা থেকে বা মানে সকল আমরা যেটা বলি যে একটা পরিবার থেকে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে মেয়ে এবং রিভিউয়ালিজম নিয়ে কাজ করবে সেটা কি না। তো যাই হোক আমি আরেকটা কি করতে চাচ্ছি বাংলাদেশ থেকে অনেকেই দেখতেছেন এর মধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। ত্রিপুরা এবং আসাম থেকেও যারা বাংলা জানেন। মণিপুরি, পাশাপাশি চাকমা তো আছেই বা আদার যে কমিউনিটি আমাদের গারো বা আমরা যেটা বলি আচিক ভাষী, হ্যাঁ? অনেক কমিউনিটি আছে বাংলাদেশে এবং আমার ওয়েস্ট বেঙ্গলেরও আন্ডারে যেগুলা আমরা যেটা বলি যে গোর্খা, বাংলাদেশেও আছে। হুম, তারপরে মানে এই যে একটা দেশের বা একটা রাজ্যের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে এই যে আমরা যেটা বলি প্লুরালিজম, সেটা ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে হোক, ইয়েস। রেস বা এথনিসিটির ব্যাপারে হোক, এইটাকে আমি জানি না আপনি হয়তো দৃষ্টিভঙ্গিটা ঐনুয়াঙ্গিক থেকে হয়তো কি করছেন। কিন্তু এইটাকে আপনি যখন অ্যাড্রেস করেন, সেটা হুম, কলকাতাতেই হোক অথবা দিল্লিতে হোক অথবা আমাদের মণিপুরেই হোক, এখানে আমেরিকার কথা তো বললেনই। তো এইখানে অডিয়েন্স থেকে
যেটা আমি বলি, আমি জানি না মণিপুরে আপনি সরাসরি কাজ করার পরে কোনো কের সাথে জড়িত হয়েছে কিনা। হ্যাঁ, ইন্সপিরেশন এর কথা আপনি বারবার বলছেন, ইন্সপিরেশন বা ওইটা কি হচ্ছে। কিন্তু জেনারেল পাবলিক বলতে অনেকেই যেটা মনে করেন যে রিহ্যাবিলিটেশন মুভমেন্ট এর আমি আগে একবারও আপনার সাথেও কথা বলেছি। এই যে সংঘাত বা অনেকে ওইটাকে ওইভাবে তুলে দেখাতে চায় যে রিভাইভালিস্টরা মোর অ্যাগ্রেসিভ। হয়তো ওইটার কারণও থাকতে পারে, আমি জানি না। কিন্তু ওইটাকে মিডিয়াতেও সেটা ইন্ডিয়ান আমি জানি না। ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়াতেও আমরা দেখেছি ওইটাকে খুব হাইলাইট করা বা বাংলাদেশেও হয়তো টুকটাক বাংলাদেশে এত মানে এত কি এগুলো আসে না। এই যে সংঘাত বা এই যে কিটা ওইটা কি আগামীতে আমি আরো আসবো ওইটা নিয়ে, কিন্তু জাস্ট একটু কি ট্রু সেন্স আপনি তো একদম তুঙ্গে যখন ছিলেন এই ঘটনা তখন তো আপনি মণিপুরেই ছিলেন হুম। বলতে গেলে। আচ্ছা, হ্যাঁ, দেখো ওইটাতে আপনার অনুভূতি বা আপনার মনের মধ্যে বা আপনার কি ধরনের কি ছিল? আচ্ছা দেখো, যেকোনো জিনিস নিয়ে, যেকোনো রাইট নিয়ে লড়াই করতে হলে সংঘাত তো আসবেই। হ্যাঁ? অ্যাম অ্যা সংঘাত ছাড়া, হ্যাঁ? এবং মানে তুমি যদি কোনো কিছু দাবি করো, হু, হু, হ্যাঁ? তোমার হু, হু, নিজের জন্যে কিছু দাবি করো, হ্যাঁ? এবং সেখানে তোমাকে যারা সেই জিনিসটি নিয়ে রয়েছেন, হ্যাঁ? তারা যদি সেটা দিতে না চান, তুমি জোর করে দাবি করো, হু, হু, তখন সেখানে তো কিছুটা সংঘাত আসবেই। হ্যাঁ? সেটা হুম, সংঘাত কিছুটা অবশ্যম্ভাবী। হ্যাঁ? কিন্তু সেইটাকে তুমি কিভাবে নিয়ে যাবে, হ্যাঁ? সেইটা লিডারশিপ, হ্যাঁ? যারা নেতাদের উপরে নির্ভর করে। হ্যাঁ? এবং মণিপুরের খুব মানে গভীরভাবে নলেজ সম্পন্ন, গভীর জ্ঞান সম্পন্ন মানুষ এই মুভমেন্টকে লিড করেছেন। হু, হু, হ্যাঁ? তারা তাদের প্রাপ্য স্বীকৃতি আদায় করেছেন। হ্যাঁ? সেটা খুব সত্যি কথা। হ্যাঁ? কিছু জিনিস ঘটনা ঘটেছে, হু, হু, যেগুলো হয়তো এড়ানো যেতে পারত। হ্যাঁ? এটাও সত্যি। হ্যাঁ? এমন জিনিস যেটা দরকার ছিল না। হ্যাঁ? এমন কিছু ঘটনা ঘটেছে যেটার দরকার ছিল না। এটা না হলেও হতো। হু, হ্যাঁ? হু, কিন্তু সেগুলি আরো অনেক মানে কমপ্লিকেটেড। হ্যাঁ? কারণ হুম, সবসময় দেখো যেকোনো একটা মুভমেন্ট কিন্তু আ পুরো সমাজের পরিপ্রেক্ষিতে বিচার করতে হয়। হ্যাঁ? মণিপুরের যে রাজনৈতিক আবহাওয়া, হু, হু, হুম? বিভিন্ন পার্টি, হ্যাঁ? এটা সত্যি কথা তারা মেথি মাইককে কোনো সময়ে, হ্যাঁ? ইস্যু করে নিয়েছেন। হু, হু, হ্যাঁ? হু, হু, তো সেইগুলির মধ্যে আমি সেইগুলির একেবারে ডিটেইলস এ ঢুকতে চাইছি না। না, হ্যাঁ? না। তো সেখান থেকে সংঘাত এসছে। সেখান থেকে কিছু প্রবলেম এসছে। হ্যাঁ? এটাও আবার সত্যি। কিন্তু ওভারঅল, হু, হু, হ্যাঁ? মেইতেই মাইকে মানে এই যে মাইক প্রতিষ্ঠিত করার যে জার্নি, হু, হু, এটা কিন্তু অত্যন্ত একাডেমিক হু, এবং খুব খোলা মনে হু, লোকে হু, এগিয়েছেন। হ্যাঁ? হু, হু, এটা মানে সত্যি কথা এবং এর যে তাৎপর্য, এর হু, যে হু, ফিলোসফিক্যাল তাৎপর্য, এটা হু, হু, অত্যন্ত গভীর। হ্যাঁ? কারণ দেখো আমি যখন পিএইচডি করি, হু, হু, আমি আমাদের ডিপার্টমেন্টে ইউসিএল এর লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি একটা খুব নামি জায়গা, খুব হু, 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 বড়, বড় ইয়া লোকেরা, রাইট। হ্যাঁ, হু, এখানে হু, কাজ করেন এবং লিটারেসি নিয়ে কাজ করছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে। এরকম অনেক আমার বন্ধু-বান্ধব রয়েছে এবং আমার সিনিয়র কলিগ রয়েছে, আমার জুনিয়র কলিগ রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার লিটারেসি নিয়ে হু, হু, কাজ করছে এরকম বহু লোক রয়েছেন। আমাদের এই কেস, হু, হু, মেকি মেকিকে আমি আমাদেরই বলি। হু, হ্যাঁ? হু, 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 তো আমাদের এই কেস কিন্তু খুব ইউনিক। এইটার যে ফিলোসফিক্যাল তাৎপর্য যেটা আমাকে ভীষণভাবে টেনেছিল। কারণ দেখো লিটারেসি রাইটস এর কাজ তো আমার বন্ধু-বান্ধব অনেকে অনেক জায়গায় করে, করে, করছে। করে। হুম, 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 হ্যাঁ? কিন্তু এইটার যে একটা যে গভীর ফিলোসফিক্যাল তাৎপর্য আমার পেপারটা যেটা হুম, হুম, Anthropological Quarterly তে বেরোয়, হুম, হ্যাঁ? হুম, আমি চেষ্টা করব ওটার পিডিএফ টা মানে আপ করতে হুম, পরের হুম, বারে। হুম, হুম, হ্যাঁ? তো ওইটার রিসার্চটা আমি যখন যেখানে প্রেজেন্ট করেছি, হুম, হুম, প্রত্যেকটি লোক হুম, মানে হুম, খুব মানে ইন্টারেস্ট নিয়েছে এবং মানে বলতে পারো মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। যে ওই লাইনটা দেখে, ওই যে অ্যালফাবেট পেজটি দেখে, হুম, হ্যাঁ? হুম, মানে যে বডি আর ওই গ্রাফিক্স গুলি দেখে ওর হুম, হুম। মানে যে এরকম কিন্তু সত্যিই হয় না।
রাইট। হুম, ফলে এইটার যে একটা স্বাতন্ত্র্য, হ্যাঁ? হুম, হুম, এইটার যে গভীরতা, হুম, হ্যাঁ? হুম, এই মায়েক এবং মায়েকের ফিলসফির যে গভীরতা, হ্যাঁ? যে গাম্ভীর্য, হ্যাঁ? হুম, হুম, এইটাকে আমাদের সেলিব্রেট করা। যা কিছু দেখো যেকোনো জিনিসই হয়, হ্যাঁ? আম এম ভারতের ন্যাশনাল মুভমেন্ট এর কথা চিন্তা করো, হ্যাঁ? বাই অ্যান্ড লার্জ যে মুভমেন্ট তো এগিয়েছে, আল্টিমেটলি সাফল্য এসছে। ১ টা ২ টা উম মানে ঘটনা যেগুলি না ঘটলেও চলত সেটা কি ঘটেনি? নিশ্চয়ই ঘটেছে। হ্যাঁ? কিন্তু আ বাই অ্যান্ড লার্জ হ্যাঁ, জিনিসটা তো সাফল্যে এসছে। একটা ভালো জায়গায় এসছে। হ্যাঁ? ভারত স্বাধীন হয়েছে। সেরকম। মেইতেই লিপি ভালোভাবে এগিয়ে নিজেদের নিজের স্বাতন্ত্র্যটাকে এস্টাবলিশ করেছে। হ্যাঁ? সেইটাই সবচেয়ে বড় কথা। সবচেয়ে গর্বের কথা। ১ টি ২ টি ঘটনা হয়তো না ঘটলেও হতো। আ শোনা যাচ্ছে না। সরি, হ্যাঁ, আমি আনমিউট করতে চাচ্ছি। মিউট হ্যাঁ। ছিলাম। তো এনিওয়ে না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মিডিয়াতে বা আমাদের অনেকের মনের মধ্যে যে সংশয়টা কাজ করে, আ বিশেষ করে হ্যাঁ, সংঘাতটাকেই বেশি বড় করে দেখি। কিন্তু আমারও যেটা চিন্তা দিদি যেটা বললেন যে ডক্টর সোহিনী যেটা বললেন, আমাদের এই কানাডাতে এই রিসেন্ট যেটা ঘটনাটা ঘটছে এই যে ভ্যাকসিন আমাদের কোভিড ভ্যাকসিনের বা ওইটার ম্যান্ডেট নিয়ে। হ্যাঁ? এই যে ট্রাক দিয়ে আপনার আবার আমেরিকা কানাডার বর্ডার যে রাস্তা আছে ওটাকে বন্ধ করে দিচ্ছে। ওই ধরনের কিছু দাবি বা আমাদের কথাগুলোকে শোনানোর জন্যই অ এটা সব জায়গাতেই আমি কানাডার এক্সপেরিয়েন্স মানে এক্সাম্পলটা দিচ্ছি এই কারণে এই যে এত সভ্য বলি বা এত স্ট্যান্ডার্ড আমাদের লিভিং স্ট্যান্ডার্ড থেকে শুরু করে প্রত্যেকটা মানবাধিকার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে টপ লেভেলের। এখানেও কিন্তু এই যে আমাদের এজিটেশন বলেন বা এই যে সংঘাতের পথটা বেছে নিতে হচ্ছে। ঠিক তেমনি মণিপুরে হয়তো সহজে এখন যতটুকু সহজে আ না সহজ বলব না। যেভাবে এগিয়ে এই যে ২০ বছর ৫০ বছরের মধ্যে আগামীতে হয়তো আমরা মানে টোটালি বাংলাদেশ বা ইন্ডিয়ার আসাম, ত্রিপুরাতে হয়তো একটু সময় লাগবে। কিন্তু মণিপুরে যে একদমই আ এখন তো মাস্টার্স লেভেল পর্যন্ত হয়ে গেছে। আগামীতে হয়তো টোটালি আ ওইটাই একটা মাধ্যম। মানে হুম, মানে হ্যাঁ, একটা অ্যাকসেপ্ট আমরা যেটা আমি লেটেস্ট যেটা খবর শুনি সেটা হলো 2023 কি থেকে ফেব্রুয়ারি বা মার্চ থেকে পুরোপুরি খবর বা নিউজপেপার গুলা মেকেই পাবলিশ করার একটা কি চলে আসছে। এই যে একটার পর একটা করে। হুম, হ্যাঁ, দিদি মানে আপনি ঠিকই বলেছেন যে সংঘাত অবশ্যই আছে। হয়তো কিছু সংঘাত হয়তো আমরা এড়াতে পারত বা ওইটা অন্যভাবে এটাকে ট্যাকেল করতে পারত। যাই হোক ওইটা নিয়ে আমরা আরেকটু গভীরে আমরা যাবো আগামীতে। কেন হলো? কেন আমরা এড়িয়ে যেতে পারলাম না? ওইটা নিয়েও আমাদের কথা আছে। তারপরে মৈত্রী মেয়েকের যে উৎপত্তি বা উদ্ভব অনেকেই খুব সিম্পল ভাবেও বের করে। একেকটা লিপি বলে বা কেউ হয়তো কোনো জায়গা থেকে কিছু নিয়ে জাস্ট তাদের ভাষার যে ফোনিম বা ওইটাকে ধারণ করার জন্য কিছুটা সাংকেতিক খুব অনেক কমিউনিটি দে ওইটাকে বলে যে উদ্ভাবন। হ্যাঁ? খুব ইজি মেয়েকের যে উদ্ভাবন ওইটা নিয়েও আপনার কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করব। আজকে হয়তো আর খুব বেশি সময় নেব না। 120 ১ ঘন্টা প্রায় ২২-২৩ মিনিট চলে গেছে। আমি মানে ১.৫ ঘন্টার মধ্যে বেশি নেব না। আপনাকে আমি কথাও দিয়েছি। তো অনেক ভালো লাগলো। আমাদের মধ্যে আরো অনেকেই কমেন্ট এবং আ প্রশ্ন করতে চাচ্ছে, করেছেনও। তো যারা আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাই। যারা ত্রিপুরা থেকে, আসাম থেকে, বাংলাদেশ থেকে, কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও অনেকেই দেখছেন এবং কথা বলেছেন বা কি করেছেন, আমাদের কমেন্ট করেছেন এবং যারা আগ্রহ ভরে শুনছেন বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি, নট অনলি মণিপুরি কমিউনিটি, আমাদের বেঙ্গলি কমিউনিটি থেকে, তারপরে আদার যে লিঙ্গুইস্টিক মাইনরিটি, চাকমা, মারমা, ত্রিপুরা বা আমাদের মান্দি সবাইকে আমি আসলেই ধন্যবাদ জানাই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের সৌভাগ্য যে আমরা যে ডক্টর সোহিনী রয়কে পেয়েছি। আগামীতে আমরা মিতি মেয়েক নিয়ে আরো ডিটেইলসে এটার ২ টা দিক। একটা হলো আ মিতি মেয়েক কি বা ওইটা কিভাবে উদ্ভাবন, এটার বিকাশ বা ক্রমবিকাশ আজকের এই পর্যায়ে নিয়ে আসার কাহিনী। আর আরেকদিকে হলো যে ফিলোসফিক্যাল যেটা বললেন যে আমরা যে ফিলোসফিক্যাল দিকটা ওইটাও নিয়েও আলাপ করব আগামীতে। হয়তো ১ টা সেশন বা ২ টা সেশন। আর আবারও আমরা সবাইকে জানাচ্ছি যে আমরা শুধু মণিপুরি এবং মানে মণিপুরি ভাষী এবং ইংরেজিতে যদি মানে বাংলা তো আছেই কিন্তু মণিপুরি ভাষাও বলতে পারেন। তো ওইটা নিয়েও আমরা কিছুটা চর্চা করব আশা করছি। আ আ অনেক কথা আছে। আগামীতে আপনারা সবাই থাকবেন। আর দিদি আপনার লাস্ট
আমরা বলবো যে আপনার যে কনক্লুশন রিমার্ক বলেন বা আমরা যারা অডিয়েন্স যারা শুনছেন, যারা কমেন্ট করছেন বা যারা আগামীতে শুনবেন তাদেরকে উদ্দেশ্য করে আপনার যদি কিছু বলার থাকে। আ দেখো ভাই, কনক্লুশন আজকে তো কনক্লুশন আজকের জন্য। আজকের জন্যে। আজকের হ্যাঁ, উম আমি একটাই কথা বলব যে এইটা একটা জার্নি। হ্যাঁ? এইটা আমার একটা পথ, চলার রাস্তা। হ্যাঁ? এবং আমার নিজেকে খুব মানে সৌভাগ্যবতী মনে হয়। আই এম ভেরি গ্রেটফুল। হ্যাঁ? এবং আমার অনেক সৌভাগ্য যে আমি এই কাজটুকু করার সুযোগ পেয়েছি। হ্যাঁ? এবং এটা সত্যি কথা, আম আমি করেছি এই কথাটা আমি বলি না। হ্যাঁ? কারণ বিধি এবং আমার মণিপুরের মানুষ এবং যাদের সঙ্গে দেখা হয়েছে, তারা আমাকে এই কাজটি করার সুযোগ দিয়েছেন। হ্যাঁ? পরের বার যদি আসেন, অল্প একটু কিছু শোনেন, আমার কাজকে আশীর্বাদ করেন, আমি সত্যিই খুব ধন্য হব। আ আমি সবার কি করার জন্য আমি একটা ওয়েবসাইট দিদির যে কি আছে আমাদের যে মণিপুরি ডান্স ভিশন ওইটা শেয়ার করছি। আ উনার সম্পর্কে যদি আরো যদি জানার আগ্রহ থাকে বা উনার কাজ এবং কর্মকাণ্ড আমরা যেটা বলি মূলত উনি মণিপুরী নৃত্য বা শাস্ত্রীয় মণিপুরী নৃত্য, ক্লাসিক্যাল মণিপুরি ডান্স নিয়ে কাজ করছেন। এখানে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন উনার নিজের সম্পর্কে, পাশাপাশি উনার পারফরম্যান্স, তারপরে হলো কাজ এ সম্পর্কে ডিটেইলস লেখা আছে এখানে। আর দিদির কাছেও যদি আমি দিদিও বলি মাঝেমধ্যে, অজাও বলি, ইচিও বলি কারণ আমাদের সব একটু কি হয়ে গেছে। তো আমি একটু ইনফর্মাল যেহেতু আলাপ আমি খুব ফর্মালি কি করতে চাচ্ছি না। তো কারো যদি কোনো আগ্রহ থাকে সরাসরি এখানে ইমেইল উনার সাথে কনট্যাক্ট করার কি দেওয়াও আছে। সো ইউ ক্যান কনট্যাক্ট ডাইরেক্টলি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন বা জানার এবং বোঝার বা আরো যদি কোনো ফার্দার যদি আপনার কোনো যদি কি থাকে মানে অনুসন্ধিৎসু মন যদি থাকে এখানে অবশ্যই যাবেন। আর আরেকটা হলো আ উনার সম্পর্কে আমরা তো যৎসামান্য বলতে গেলে একদমই ১ ঘন্টা ১.৫ ঘন্টা কিছুই বলা হবে না বা কিছুই বলা যাবে না। মূলত উনার কাজ কিন্তু ডান্স নিয়ে। ওটা নিয়ে তো আমরা টাচই করিনি বা করার সুযোগও পাইনি। করার ইচ্ছে ছিল হয়তো ছিল আমার। কিন্তু এই অল্প সময়ে এটা নিয়ে কাজ মানে উনার এটা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। তো ওইটা নিয়ে আমি হয়তো কি যাব না আজকে। তো জাস্ট একটু কি বলবো? একটু জাস্ট দেখানো বা কি করার জন্য আমি জাস্ট এখানে বলে রাখছি। আর আরেকটা হলো আ উনার যে সম্পর্কে একটা উইকিপিডিয়াতে একটা কি আছে, উইকিপিডিয়া আছে উনার সম্পর্কে লেখা উইকিপিডিয়াতে একটা পেজ আছে। তো ওইখানেও আ কিছু তথ্য দেওয়া আছে যদিও এটা স্বয়ংসম্পূর্ণ না। ওইখানেও আপনারা দেখতে পারেন উনার সম্পর্কে আ কিছুটা not everything but the in details এ কিছু লেখা আছে, উনার সম্পর্কে কিছু পড়া। হয়তো আমি কমেন্ট সেকশনে পরবর্তীতে এই ভিডিও শেষ হওয়ার পরে লাইভ শেষ হওয়ার পরে আমি কমেন্ট সেকশনে উনার কিছু আ বিভিন্ন মাধ্যমে বিশেষ করে ইংরেজিতে বাংলা তো আমি এখনো শুনিনি বা দেখিনি। ইংরেজিতে উনার কিছু সাক্ষাৎকার মানে লাইভ এবং লাইভ ব্রডকাস্ট বা কিছুটা ধারণকৃত রেকর্ডিং করাও আছে। ওইটাও আমি শেয়ার করব। সবাই ওইটা আমরা দেখব। আর আপাতত দিদির কাছ থেকে আবারও আ অশেষ ধন্যবাদ। আবারও সবাই যারা দেখছেন সবাইকে আবারও প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি লাইভ। ধন্যবাদ সবাইকে।